Hello everyone, a very good afternoon. কি অবস্থা আপনাদের সবার? Good afternoon, sir. Assalamualaikum, sir. Yes, sir. সো আমরা পড়াশোনা করতেছিলাম না প্রচুর? স্যার অনেক পড়াশোনা করতেছিলাম। আজকে একটু পড়াশোনা করবো। সো আমরা কি করছিলাম বললেন তো? কি হচ্ছে অ্যাটেন্ডেন্স কম কেন? আজকে মাত্র 21। আজকে কি আমাদের কোনো কুইজ নেওয়ার কথা ছিল? না, আপনাদের কুইজ নেওয়ার কথা হচ্ছে পরশু 5 তারিখে। হ্যাঁ, সো স্যার আমার মনে হইতেছে স্যার আজকে মনে হয় অনেকেরই ভ্যাকসিনের ভার্সিটি টাকা জমা দিতে গেছে স্যার। ভার্সিটি টাকা জমা দিতে গেছে বলতে বললো দুজন। আচ্ছা ঠিক আছে, কেন জানি ঠিক আছে। সো ভ্যাকসিন যাদের যাদের সুযোগ আছে সবাই নিয়ে ফেলেন। আচ্ছা আমরা কোথায় ছিলাম বলেন তো লাস্ট ক্লাসে? আমরা ইনহেরিটেন্সে ছিলাম 189 পৃষ্ঠায় লাস্ট ফুল ওনার স্টক অফ ডিসেন্ট, এটা পড়ে শেষ করছিলাম। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? আমরা হ্যাঁ আমরা যা যা বললাম পড়লাম। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? বাসায় গিয়ে পড়ছেন সবাই? জি স্যার। জি স্যার, পড়ছি। ঠিক আছে, পড়েছেন। সো কি কি সমস্যা আছে বলেন? কারো কি কি সমস্যা আছে? কারো কোনো সমস্যা নাই? তাই জি স্যার।
আকাশী পিস কোয়াজাই সেভারেলিটি। আচ্ছা, এক। আর কি সমস্যা? স্যার লিমিটেড ইন্টারেস্টে কি সে সেল করতে পারবে না, জাস্ট এনজয় করতে পারবে? লিমিটেড ইন্টারেস্ট, হ্যাঁ। তারপর আর কি সমস্যা? এরপরে স্যার 188 পৃষ্ঠায় যে আমরা বলছিলাম যে মেল এয়াররা মানে সম্পত্তিটা পায়, স্যার সেক্ষেত্রে মা বাবার থেকে পায়। স্যার এই জায়গাটা একটু ঝামেলা হচ্ছে স্যার শিহাবে। স্যার এটা একটু বুঝিয়ে দিন। শিহাবে ঝামেলা হচ্ছে। আমি ওকে বুঝাইছি, বাট সে বুঝতেছে না বা প্যাচ লাগাই ফেলতেছে। আপনি এটা একটু আবার বুঝাই দিন। ওই দিন ও ক্লাসটা করে নাই, ও নানি মারা গেছিল। ঠিক আছে, আমরা তাহলে তিনটা বিষয় নিয়ে কথা বলি, তারপর যদি কারো সমস্যা থাকে। ফার্স্ট অফ অল, কোয়াজাই সেভারেলিটি বলতে আমরা আসলে কি বুঝি সেটা হচ্ছে, আমরা বললাম যে মিতাখারা স্কুল recognizes joint family system. They do not recognize only, rather they do just give more emphasis on joint family system. এবং তারা এত বেশি এমফাসিস দেয় সেটা হচ্ছে তারা জয়েন্ট ফ্যামিলি সিস্টেমে জয়েন্ট ফ্যামিলি প্রপার্টিটাকেই তারা রিকগনাইজ করতেছে, এবং সেখানে একজন ব্যক্তি যদি সে জয়েন্ট ফ্যামিলিতে বিলং করে, অফকোর্স হি ক্যান নট টেক হিজ প্রপার্টি সেপারেটেড ফ্রম দ্যাট জয়েন্ট ফ্যামিলি। আপনি ওই জয়েন্ট ফ্যামিলি প্রপার্টি থেকে বাইরে আসতে পারবেন না, আপনাকে ওই জয়েন্ট ফ্যামিলিতেই থাকতে হবে, রাইট? এটা মিতাখারা স্কুলের মূল কথা ইন কেস অফ ডিস্ট্রিবিউশন প্রপার্টি অফ জয়েন্ট ফ্যামিলি। বাট আন্ডার দাভাগা স্কুল তাদের কথাটা ঠিক আছে, আমরা বলছি দেয়ার শুড হ্যাভ দেয়ার মে হ্যাভ জয়েন্ট ফ্যামিলি থাকতে পারবে, বাট ইন কেস অফ প্রপার্টি আমাদের জয়েন্ট ফ্যামিলিতে যারা যারা থাকবে তারা তাদের প্রপার্টি আলাদা আলাদা করে তারা নিজেরা ইনহেরিট করতে পারবে, এবং তারা সম্পত্তি সেল করতে পারবে, গিফট করতে পারবে, লিজ দিতে পারবে, মর্গেজ দিতে পারবে, বা অন্য কোনোভাবে সে তার সম্পত্তি ট্রান্সফার করতে পারবে, এক্সচেঞ্জ করতে পারবে। সো এই যতগুলো ওয়ে আছে অফ ট্রান্সফার প্রপার্টি, সবগুলো জিনিসই সে করতে পারবে আন্ডার দাভাগা স্কুল, ইভেন ইফ হি বিলংস টু আ জয়েন্ট ফ্যামিলি। এটাকে আমরা বলছি কোয়াজাই সেভারেলিটি। দ্যাট মিনস you are belonging to a joint family, but still you have that right to take your property separated from the joint family, right? This is called quasi severalty. Okay, clear? Secondly, যেটা ছিল সেটা আমরা বলছি যে আপনার লিমিটেড ইন্টারেস্ট বলতে আমরা আসলে কি বুঝি। লিমিটেড ইন্টারেস্ট মানে ইন্টারেস্টটা লিমিটেড, অথবা এটাকে আমরা লাইফ ইন্টারেস্টও বলি। তার মানে একজন উইমেন যখন কোন একটা সম্পত্তি উনি ইনহেরিট করতেছে, সেটা ইনহেরিট করতেছে ফর লিমিটেড ইন্টারেস্ট বা লাইফ ইন্টারেস্ট। তার মানে সে যতদিন বেঁচে থাকবে ততদিন এই পর্যন্ত সম্পত্তি থেকে যত বেনিফিট আসবে সেগুলো সে এনজয় করতে পারবে, রাইট? এই সম্পত্তি থেকে সে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সে এই সম্পত্তির বেনিফিট সে এনজয় করতে পারবে। সে যখন মারা যাবে, সম্পত্তি সে যার কাছ থেকে পেয়েছে তার কাছে চলে যাবে। এটাকে আমরা বলছি লাইফ ইন্টারেস্ট অথবা লিমিটেড ইন্টারেস্ট। এটার জন্য সে কি করতে পারবে না, সে সম্পত্তি সেল কিংবা গিফট করতে পারবে না। বাট হ্যাঁ, এখানে কিছু লিমিটেশন আছে। কিছু কিছু ক্ষেত্রে এই সম্পত্তি তার সেল করার রাইট আছে, সেটা আমরা দেখব উইডোজ এস্টেট, মানে যখন আমরা স্ত্রীধন প্রপার্টি পড়বো, সেখানে এটার কিছু গ্রাউন্ড আছে যে কখন একজন উইমেন সে যে সম্পত্তিটা পেয়েছে from her father or husband or someone else, ওই সম্পত্তি সে কোন কোন গ্রাউন্ডে সেল করতে পারে সেটা আমরা দেখব। বাট নর্মালি এটা মনে রাখেন, এই সম্পত্তি সেল করার কোনো রাইট তার নাই, কাউকে গিফট করার কোনো রাইট তার নাই। রাদার এই সম্পত্তি থেকে যে বেনিফিটটা আসবে শুধুমাত্র সেই বেনিফিটটা এনজয় করতে পারবে। এটাই আমাদের লিমিটেড ইন্টারেস্ট অথবা লাইফ ইন্টারেস্ট। বুঝতে পেরেছেন? জি স্যার। শিহাব, আমরা যেটা বললাম যে 5 kinds of female heirs can inherit the property, right? And by a legislation that is in the Women's Right to Property Act 1937, we have also added 2 more female heirs who can inherit property. So in case of first 5 kinds of female heirs, আমরা যদি দেখি widow, daughter, mother, grandmother and true great grandmother. একদম সোজা কথা, এটা মনে রাখবেন, যখন আমরা উইডো বলছি বা বিধবা স্ত্রী বলছি, সে কার উইডো? যখন আমরা ডটার বলছি, রাইট।
আমরা যখন দেখেন আমরা ডটার বলতেছি, তখন সে কার ডটার? কোন একজন বাবার ডটার, কোন একজন বাবার মেয়ে, তাই না? আবার আমরা যদি বলি সে মাদার, গ্র্যান্ডমাদার, ট্রু গ্রেট গ্র্যান্ডমাদার, সে কার মাদার, কার গ্র্যান্ডমাদার, কার ট্রু গ্রেট গ্র্যান্ডমাদার। ঠিক আমরা এই আনসারটা করলে যাকে পাবো সে হচ্ছে কি করবে, তার কাছ থেকে সম্পত্তিটা পাবে। যেমন আমরা যদি বলি যে উইডো কার কাছ থেকে সম্পত্তি পাবে, উইডো সম্পত্তি পাবে সে যার কারণে উইডো হয়েছে, তার মানে তার বিধবা, সরি তার ডিসিজড হাজবেন্ডের কাছ থেকে সে সম্পত্তি পাবে। ডটার, সে কার ডটার, তার বাবার মেয়ে, তার বাবার কাছ থেকে কিছু সম্পত্তি পাবে। তারপর হচ্ছে আমরা বলি যে মাদার, সে কার মাদার, তার ছেলের মাদার, তার ছেলে মারা গেলে সে সম্পত্তি পাবে। গ্র্যান্ড মাদার, সে কার গ্র্যান্ড মাদার, তার হচ্ছে গ্র্যান্ডসনের সে গ্র্যান্ড মাদার, তখন সে সম্পত্তি পাবে। বুঝতে পেরেছেন? তার মানে আমরা হচ্ছে আনসারটা হচ্ছে সে কার সাথে এই সম্পর্কে আবদ্ধ, সে কার সাথে তার মায়ের মা ছেলের সম্পর্ক, কার সাথে তার বাবা মেয়ের সম্পর্ক, কার সাথে তার হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক, কার সাথে তার হচ্ছে গ্র্যান্ডসন গ্র্যান্ড মাদার সম্পর্ক। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার আপনি স্যার আগের ক্লাসে স্যার বলেছিলেন, আপনি আগের ক্লাসে স্যার বলেছিলাম স্যার ওই যে বলছিল স্যার, ফ্রেন্ড ভাই বলছিল যে স্যার আপনি বলছিলেন যে স্যার মাদার পাবে হচ্ছে যে মারা গেছে, মানে মাদার পাবে ফাদারের সম্পত্তি। না না, ফাদারের কাছ থেকে না, ওটা আমি পরবর্তী ক্লিয়ার করেছিলাম। মাদার পাবে হচ্ছে আপনার সানের কাছ থেকে। তোমার সান যদি মারা যায়, তার যদি অন্য কোনো এয়ার না থাকে, তখন হচ্ছে মা পাবে। বুঝতে পেরেছেন? স্যার এটা কি স্যার হচ্ছে সান যেটা স্যার পরে এমনি ইনহেরিট করে যেটা পাইছে না, এমনিতে স্যার সান যেটা স্যার পরে স্যার কিনছে সেটাও পাবে, মানে হচ্ছে স্যার পরে যে সম্পত্তিটা আর্ন করছে সব সম্পত্তি যেমন স্যার সেই স্যার আমি স্যার একটা স্যার বিষয় স্যার দেখুন স্যার, এমনিতে স্যার মুসলিমরা তো স্যার সবাই ভাগ করে দিতেছে, কিন্তু স্যার হিন্দুরা তো স্যার ভাগ করে দিতেছে, কিন্তু স্যার এরকম স্যার মনে করেন যে যা পাইতেছে সবাই একজনই পাইতেছে, পরে আবার তিনি মারা গেলে আবার পাইতেছে, এটা একটা মানে ব্যাপক ঝামেলার প্রসেস হয়ে গেল না? হ্যাঁ, এটা ঝামেলা, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, উনি সম্পত্তি পাচ্ছে, দ্যাটস ট্রু, বাট তার মানে এই না যে উনি হচ্ছে বাকিদেরকে উনি কিছুই দিবে না। যখনই কোনো একজন ব্যক্তির কাছে সম্পত্তি চলে আসতেছে, এই সম্পত্তি থেকে আগে যারা যারা মেইনটেনেন্স পাওয়ার জন্য এন্টাইটেল ছিল, এখন প্রপার্টি যার কাছে, তার একটা লিগ্যাল অব্লিগেশন হচ্ছে বাকিদেরকে মেইনটেনেন্স প্রোভাইড করা। এটা তো লিগ্যাল অব্লিগেশন, মোরাল অব্লিগেশন না। সো লিগ্যাল অব্লিগেশন থেকে অ্যাভয়েড করার কোনো সুযোগ আপনার নাই। আপনি হচ্ছে লিগ্যাল অব্লিগেশনকে বাদ দিয়ে যেতে পারবেন না, আপনার যাওয়ার কোনো সুযোগ এখানে কিন্তু নাই। বুঝতে পেরেছেন? জি স্যার, এটা তো স্যার আমরা মেইনটেনেন্সে পড়ছিলাম। হ্যাঁ, নুসরাত বলেন। স্যার আমি একটা প্রশ্ন করব, এটা আসলে লজিক্যালি হবে কিনা, তারপরও স্যার আমার মানে মাথায় ঘুরতেছে এটা পড়ার সময়। যেমন হচ্ছে আমরা লাস্ট ফুল অনারে পড়ছিলাম যে একজন ব্যক্তি তা হচ্ছে মেয়ে ও ভাইকে রেখে মারা গেছিল, সেখানে হচ্ছে মেয়েটা লাস্ট ফুল অনার না, কারণ মেয়েটার সম্পত্তি হচ্ছে ইয়ারদের দিতে পারবে না, মানে তার ইয়ারদেরকে দিতে পারবে না ডটার। তো হচ্ছে মেয়েটি হচ্ছে মারা গেলে তার সম্পত্তিটা হচ্ছে তার বাবার ইয়ারদের কাছে আবার চলে যাবে। কিন্তু স্যার দায়ভাগা স্কুলের যে 3 ধরনের ডটার পারে না ইনহেরিট করতে, এটা আমরা পড়ছিলাম। তার মধ্যে ফার্স্ট অপশন ছিল যে যার ছেলে মেয়ে হবে না, এরকম মানে ডটারের ছেলে মেয়ে হবে না। তো স্যার এখানে ইন্ডিকেট করে বলার রিজনটা কি? মানে আমরা তো জানি যে মেয়েটা তার ইয়ারদেরকে দিতে পারবে না, পরবর্তী ইয়ারদেরকে দিতে পারবে না, সেটা বাবার ইয়ারদের কাছে চলে যাবে। তো এখানে ইন্ডিকেট করে কেন স্যার আবার বললো যে হচ্ছে যার ছেলে মেয়ে হবে না তারা ইনহেরিট করতে পারবে না? দেখেন, বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলি, ওইখানে যখন বললো যে 3 kinds of daughter cannot inherit the property, যার হচ্ছে কোনো ছেলে মেয়ে নাই, দ্যাট ব্যারেন ডটার, যার হচ্ছে কোনো ছেলে মেয়ে হবে, ছেলে হওয়ার সম্ভাবনা নাই, অথবা যে হচ্ছে চাইল্ডলেস উইডো, যার মানে সে অলরেডি মারা গেছে এবং তার কোনো ছেলে মেয়ে নাই, এরকম ডটার হচ্ছে সম্পত্তি পাবেই না। বুঝতে পারছেন? বাট এখন আপনি যেটা বলেন ডটার পাবে, এখানে তো সে পাচ্ছে সম্পত্তি, লাইফ ইন্টারেস্টের জন্য হলেও সে পাচ্ছে, রাইট? বাট ওই 3 ধরনের যারা আছে তারা লাইফ ইন্টারেস্টের জন্য পাবে না। এর জন্য হচ্ছে ইন্ডিকেট করে দিচ্ছে দে আর নট এন্টাইটেলড টু ইনহেরিট দ্য প্রপার্টি অফ দেয়ার ফাদার। বুঝতে পেরেছেন? তার মানে বাকিরা তো অ্যাটলিস্ট তারা লাইফ ইন্টারেস্টের জন্য একটা সম্পত্তি পাচ্ছে, রাইট? এবং পরবর্তীতে তার এয়ারদের কাছে যাচ্ছে না, তার বাবার এয়ারদের কাছে চলে যাচ্ছে। বাট এই 3 ধরনের ডটার যদি থাকে, তখন তারা লাইফ ইন্টারেস্টের জন্য এই সম্পত্তিটা পাবে না। ক্লিয়ার?
স্যার আমার একটা জি, কোশ্চেন স্যার। ছিল স্যার। হ্যাঁ তানজিম বলুন। স্যার হোয়াট ডাজ রিলিজিয়াস এফিশিয়েন্সি প্রিন্সিপাল মিন্স? আচ্ছা, এটা অনেকবার বলেছি, সেটা হচ্ছে রিলিজিয়াস এফিকেসি মানে হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি মারা যায় তখন হচ্ছে তার এক্সিস্টিং এয়ারদের মধ্যে কে সবচেয়ে বেশি রিলিজিয়াস বেনিফিট কনফার করতে পারে। তার মানে ধরেন আমরা যদি শ্রাদ্ধ সেরেমনি থেকে স্টার্ট করি, শ্রাদ্ধ সেরেমনির মধ্যে হচ্ছে কোন ব্যক্তি তাকে হচ্ছে পিণ্ড দেওয়ার ক্ষেত্রে প্রায়োরিটি পাবে, রাইট? বড় ভাই। সো যে পিণ্ড দেওয়ার ক্ষেত্রে যে হচ্ছে প্রায়োরিটি হবে সেই হচ্ছে আমরা বলছি রিলিজিয়াস এফিকেসি প্রিন্সিপাল ফলো করে তাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি ইন কেস অফ ইনহেরিটেন্স অফ প্রপার্টি অ্যাজ ওয়েল। বড় ভাই না, সবসময় মনে রাখবেন তার ছেলে হচ্ছে পিণ্ড দানের ক্ষেত্রে সবার আগে প্রায়োরিটি পায়। বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পেরেছি। সো এবং এটা ক্ষেত্রে তার হচ্ছে প্রপার্টির ক্ষেত্রেও সবার আগে প্রায়োরিটি পাবে হচ্ছে তার ছেলে বা সন। ক্লিয়ার? ইয়েস স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার ডক্ট্রিন Sir. অফ স্পিরিচুয়াল বেনিফিট স্যার। সেম কথা, এটা স্যার। রিলিজিয়াস এফিকাসি স্পিরিচুয়াল বেনিফিট সেম। আচ্ছা ঠিক আছে স্যার। শিহাব? স্যার দুইটা সাম থাকলে কিছু 50-50 তাই তো নাকি স্যার? হ্যাঁ। ফাতেমা? আচ্ছা স্যার, আমরা যে 190 পৃষ্ঠার একটা ইলাস্ট্রেশন পড়েছিলাম স্যার, ওইখানে ছিল এ মারা যাওয়ার পরে তা উইথড্র ছিল, মাদার ছিল। তো আমরা কিন্তু সিরিয়ালে দেখলাম উইথড্র করে সম্পত্তিটা মার কাছে গেছে, আর ভাইয়ের কাছে দেয়নি। তাহলে স্যার এখানে যদি একটা বোনও থাকতো তাহলে কি ওইখানে মানে মেয়েরা আগে ইন্টারেস্টটা লাইফ ইন্টারেস্ট গ্রহণ করার পর দেন পরবর্তীতে ছেলের কাছে যাবে? এখানে বোন নাই, যদি থাকতো গুড। মানে এখানে আমরা যেহেতু যেটা মা উইথড্র করে মার কাছে গেছে, ফিমেলদেরকে আগে প্রায়োরিটি দিচ্ছে যে তারা আগে না, এটা এটা ইয়ে করবে। এটা যদি হচ্ছে ফিমেলের জন্য আগে প্রায়োরিটি পাচ্ছে এমন না, তারা হচ্ছে ব্লাড কানেকশনের দিক থেকে নিয়ারার এজন্য পাচ্ছে। বুঝতে পারছেন? যেমন হচ্ছে ব্লাড কানেকশন বা আমরা যদি এটাকে কনসেঙ্গুইনিটি বলি। দেখেন একজন লোক মারা গেলে তার সবচেয়ে নিয়ার আর কে? তার মার ওয়াইফের মধ্যে তার ওয়াইফ, রাইট? সেই ক্ষেত্রে তার ওয়াইফকে প্রপার্টিটা আমরা এই জন্য দিচ্ছি। এখন ধরেন তার ওয়াইফ মারা গেল, তার মা আছে, বোন আছে এবং ভাই আছে। তার মা সবচেয়ে নিয়ারা, তার মায়ের কাছে যাচ্ছে। এখন তার মাও মারা গেল, এখন তার ভাই আছে, বোন আছে, সম্পত্তিটার ক্ষেত্রে ভাইয়ের কাছে যাবে। বুঝতে পারছেন? কারণ এটা ধরা হয় বোনের থেকে ভাই হচ্ছে নিয়ারা। ক্লিয়ার? এখানে জি শুধু স্যার, ফিমেলদেরকে প্রায়োরিটি আমরা দিচ্ছি না, কে নিয়ারা তাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। স্যার বুঝতে পারছি। ঠিক আছে? সো আই হোপ আর কারো কোনো কোশ্চেন নেই। আর যদি কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে করবেন, এখনো চাইলে করতে পারেন, সমস্যা নেই। যদি না থাকে আমরা হচ্ছে আমাদের পরে চলে যাচ্ছি। আমরা আজকে যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে ইনহেরিটেন্স নেভার ইন অ্যাবিয়েন্স। অ্যাবিয়েন্স মানে কি? অ্যাবিয়েন্স মানে হচ্ছে দেখেন একটা সম্পত্তির আমরা জানি নরমাল রুল হচ্ছে ওয়ান্স আ প্রপার্টি ইজ ভেস্টেড ইট ক্যান নট বি ডাইভেস্টেড। তার মানে একটা সম্পত্তি আপনি যখন হচ্ছে কোনো একজন ব্যক্তিকে দিয়ে দিচ্ছেন তখন আপনি এটা তার কাছ থেকে আবার নিতে পারবেন না। একটা সম্পত্তি যদি এ এর কাছ থেকে বি এর কাছে চলে যায়, সম্পত্তি আবার বি কি করতে পারবেন না, বি এর কাছ থেকে নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে নরমাল প্রিন্সিপাল। এখন দেখেন আমরা তাহলে ইনহেরিটেন্স নেভার ইন অ্যাবিয়েন্স মানে আসলে কি বোঝাচ্ছি? ইনহেরিটেন্স নেভার ইন অ্যাবিয়েন্স মানে হচ্ছে আপনি ইনহেরিটেন্স কখনোই হচ্ছে স্থগিত রাখতে পারবেন না। এটা সবসময় হচ্ছে কি হবে, আপনার ডিউ প্রসেস ফলো করে হচ্ছে এটা চেঞ্জ হতে থাকবে। ইট ইজ দ্য নেচার অফ প্রপার্টি, রাইট? এটা হচ্ছে আমাদের সম্পত্তি ট্রান্সফার অথবা সম্পত্তির একটা নেচার, যেই সম্পত্তি চেঞ্জ হতে থাকবে। এখানে আপনি কি করতে পারবেন না, এটা এখানে আপনি হচ্ছে মাঝখানে একটা ক্লক দিতে পারবেন না যেটাকে আমি হচ্ছে বন্ধ করে রাখবো, রাইট? বন্ধ করে কিভাবে রাখে সেটা হচ্ছে আপনার ফিউচার এয়ার আসবে বা প্রেফারেন্সিয়াল কোনো এয়ার হচ্ছে আপনার জন্মগ্রহণ করবে, এটার জন্য আপনি কি করতেছেন, এটাকে হচ্ছে আপনি বন্ধ করে রাখতেছেন। আপনি হচ্ছে সম্পত্তি এখনো ট্রান্সফার করতে দিচ্ছেন না, কোনো না কোনো ভাবে আপনি হচ্ছে এটাকে বন্ধ করে রাখছেন। তখন এই যে ফিউচার এয়ারের জন্য আপনি যে সম্পত্তিটা হচ্ছে ট্রান্সফারটা বন্ধ করে রাখতেছেন, এটা আপনি করতে পারবেন না। সম্পত্তি সবসময় কি হবে, সম্পত্তি সবসময় আমাদের হচ্ছে ট্রান্সফার হবে। সম্পত্তি সবসময় হচ্ছে কেউ মারা গেলে তার কাছে যাওয়ার কথা তার কাছে যাবে, মাঝখানে কেউ একজন আসবে এই প্রত্যাশা করে আশা করে আপনি হচ্ছে কোনো একটা ক্লক এই সম্পত্তিতে দিতে পারবেন না। এটাকে আমরা হচ্ছে বলি ইনহেরিটেন্স ক্যান নেভার বি
ইনহেরিটেন্স কখনো আপনি কি করতে পারবেন না, স্থগিত রাখতে পারবেন না, বন্ধ করে রাখতে পারবেন না, বা এখানে একটা ক্লক দিতে পারবেন না যে আমি হচ্ছে এটা বন্ধ করে রাখতেছি। তো কি বুঝতে পেরেছেন? আচ্ছা, বাট এখানে দুটো এক্সেপশন আছে যে আপনি হচ্ছে দুইটা ক্ষেত্রে আমাদের সম্পত্তি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে উইথহেল্ড করে রাখতে পারবেন, অথবা অ্যাবিয়েন্স রাখতে পারবেন, অথবা স্থগিত করে রাখতে পারবেন। একটা হচ্ছে যখন আপনার একজন প্রেফারেন্সিয়াল হেয়ার, তার মানে হচ্ছে কোনো একজন ডটার বা সান, সে হচ্ছে জন্মগ্রহণ করার সম্ভাবনা আছে, সে এখনো জন্মগ্রহণ করেনি, বাট হি অর শি ইজ কনসিভড, রাইট? তাকে কনসিভ করা হয়েছে, তখন হচ্ছে আপনি সম্পত্তি কি করতে পারবেন, আপনি এটা হচ্ছে ইনএভিয়েন্স বা স্থগিত করে রাখতে পারবেন যে ঠিক আছে তার বাবা মারা গেছে, নো প্রবলেম, এই ছেলেটা বা মেয়েটাকে তো কনসিভ করা হয়েছে, সো সে আসলে যাতে সম্পত্তিটা পায়, এই জন্য আমরা এই সম্পত্তির এখন ডিস্ট্রিবিউশনটা স্থগিত করে রাখতেছি। সেকেন্ডলি, একটা প্রপার্টি অ্যাডপ্টেড সানকে দেওয়ার জন্য কি করা হচ্ছে, এটা স্থগিত করে রাখতেছেন, ট্রান্সফারটা স্থগিত করে রাখতেছেন। কখন? তখন হচ্ছে আপনার অনেক সময় যেটা থেকে আমরা একটা জিনিস জানি, যদি আমরা অ্যাডপশন করার সুযোগ পাই তাহলে দেখব যে একটা সম্পত্তি আপনার হচ্ছে কি করা যায় না, সরি অ্যাডপশন হচ্ছে আপনার ওয়াইফ কখনো অ্যাডপ্ট করতে পারে না, হিন্দু লতে সবসময় হচ্ছে হাজবেন্ড অ্যাডপ্ট করে, এবং অ্যাডপশনের ফুল পাওয়ারটা আমাদের হচ্ছে হাজবেন্ডকে দেওয়া হয়েছে। বাট কখনো কখনো হাজবেন্ড মারা যাওয়ার আগে সে যদি তার ওয়াইফকে অথরাইজ করে যায় যে তুমি একজন সান অ্যাডপ্ট করো, এবং তাকে ক্লিয়ারলি এক্সপ্লিসিটলি হচ্ছে অথরাইজ করে গেছে, তখন হচ্ছে ওয়াইফ করতে পারবে, আপনার হচ্ছে অ্যাডপশন নিতে পারবে। এখন ওয়াইফকে তো একটা পাওয়ার দেওয়া হয়েছে অ্যাডপশন নেওয়ার জন্য, কোন একজন সান অ্যাডপ্ট করার জন্য, তাহলে সে অ্যাডপ্ট করবে, এবং এর মাঝখানে তার হাজবেন্ড মারা গেছে, এখন এই সম্পত্তিটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিব, বলতেছে না, এটা হচ্ছে এখন স্থগিত রাখা যাবে। যখন হচ্ছে ওয়াইফ এই একটা সান অ্যাডপ্ট করবে, তখন এই সম্পত্তিটা তার কাছে চলে যাবে, বিকজ শি হ্যাজ দ্যাট পাওয়ার টু অ্যাডপ্ট আ সান উইথ দ্য কনসেন্ট অফ হার হাজবেন্ড। বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে আমরা বলছি এই দুইটা ক্ষেত্রে আমাদের কি করা যাবে, আমাদের হচ্ছে প্রপার্টি এভিয়েন্স বা স্থগিত করে রাখা যাবে। এবং সম্পত্তি স্থগিত করে রাখা যাবে না, এটার যে একটা ইলাস্ট্রেশন, এটা খুব ইন্টারেস্টিং একটা ইলাস্ট্রেশন, সেটা আমরা একটু দেখি, একটু কেয়ারফুলি খেয়াল করেন। পেজ নাম্বার হচ্ছে 191, লাস্টের দিকে। একজন ব্যক্তি মারা গেল, সে তিনজন ব্যক্তিকে রেখে মারা গেছে, উইডো, ইনসেইন সান এন্ড দ্য নেফিউ, রাইট? দেখেন তার সান কিন্তু ইনসেইন, রাইট? এখন সে যখন মারা গেল, তাহলে সম্পত্তি কার কাছে যাবে? একজন ব্যক্তি হু ইজ ইনসেইন ফ্রম হিজ বার্থ, আমরা বর্তমানে শাস্ত্রিক হিন্দু লটা ফলো করে বলি, শাস্ত্রিক হিন্দু ল অনুযায়ী সে হচ্ছে সম্পত্তি পাবে না, সে তার বাবার সম্পত্তি পাবে না। তাহলে সে যেহেতু তার বাবার সম্পত্তি পাচ্ছে না, তাহলে এখন এই সম্পত্তি কার কাছে যাবে বলেন তো? স্যার উইথড্রর কাছে। উইডোর কাছে যাবে, তার মানে যে ব্যক্তি মারা গেছে তার ওয়াইফের কাছে যাবে। এখন তার ওয়াইফের কাছে সম্পত্তিটা মারা গেল, সরি ওয়াইফের কাছে সম্পত্তিটা গেল, তখন হচ্ছে ওয়াইফ কিছুদিন পর মারা গেল, বা উইডো হচ্ছে কিছুদিন পর মারা গেল। এখন উইডো যদি কিছুদিন পর মারা যায়, তাহলে এখন এই সম্পত্তি কার কাছে যাবে? ওই ব্যক্তির দুজন হেয়ার আছে, এখন একটা হচ্ছে তার ইনসেইন সান এবং হচ্ছে তার নেফিউ। তাহলে সম্পত্তি কার কাছে আমরা এখন দিব, সম্পত্তি কার কাছে যাবে এখন? স্যার ইনসেইন সান কার কাছে যাবে বলেন তো? স্যার শাস্ত্রিক ল অনুযায়ী তো ইনসেনসান পায় না, কিন্তু আবার নতুন যে আইনটা হয়েছে 2013 ওইটা অনুযায়ী তো সাইন আবার। আমরা শাস্ত্রিক ল নিয়ে কথা বলছি, আমরা শাস্ত্রিক ল নিয়ে কথা বলছি। তাহলে সম্পত্তি কার কাছে যাবে? ওই যে নেফিউ, সম্পত্তি চলে যাবে নেফিউর কাছে। এখন নেফিউ যেহেতু ছেলে, তাহলে সে সম্পত্তিটা কি করতেছে, সে অ্যাবসলিউটলি ইনহেরিট করতেছে। এখন দেখেন সম্পত্তি কার কাছে চলে গেল? বিয়ের কাছে চলে গেল, রাইট? বিয়ের কাছে যাওয়ার পরে এর মাঝখানে ডি, যে ইনসেইন সান, সে হচ্ছে বিয়ে করছে, বিয়ে করার পরে তার একটা বাচ্চা হয়েছে ই। এখন ই বলতেছে যে নেফিউ বি কে বলতেছে তুমি আমার দাদার সম্পত্তি নিয়ে গেছো, তুমি এখন কি করে সম্পত্তিটা দিয়ে দাও। সম্পত্তিটা কি দেওয়ার সুযোগ আছে? না স্যার, বি তো সম্পূর্ণ ইনহেরিট করে গেছে। সুযোগ নাই, কারণ প্রিন্সিপালটা হচ্ছে once a property has been vested it cannot be divested, right? এটা এখন আর ডাইভেস্ট করা যাবে না। বাট হ্যাঁ, এখানে
আপনি সম্পত্তি স্থগিত রাখতে পারবেন কিনা। এখন সবাই বলতেছে ডি ইনসেন কি হয়েছে, সে বিয়ে করবে, বিয়ে করার পর তার বাচ্চা হবে, তখন তার বাচ্চা তো সম্পত্তি পাবে, রাইট? সো এখন আমরা কি করি, আমরা হচ্ছে নিফিউকে সম্পত্তিটা না দেই। এটা কি করা যাবে? না স্যার, স্থগিত রাখা এটাও যাবে না। করা যাবে না। বাট হ্যাঁ, যখন সি মারা যায়, যখন হচ্ছে উইডো মারা যায়, তার মানে ডি এর মা যখন মারা যায়, তখন যদি এরকম হয় যে ডি এর একটা ছেলে আছে অথবা ডি এর ওয়াইফ হচ্ছে কনসিভ করেছেন, তখন হচ্ছে আমরা বলছি সম্পত্তি স্থগিত রাখা যেতে পারে। বুঝতে পেরেছেন? জি স্যার, যদি সম্ভাবনা থাকে মানে মেল এয়ারে, তাহলে এটা আমরা স্থগিত রাখতে পারবো। মেল এর না, তখন ফিমেল এরই থাক না কেন, ইনসেনশন ডি এর একটা ডটার হলো, তখনও সম্পত্তি আমাদের যে ট্রান্সফারটা সেটা স্থগিত রাখা যাবে। আমরা বি বা নেফিউকে সম্পত্তি দিব না, আমরা বলবো যে ডি এর একটা, ডি এর ওয়াইফ কনসিভ করেছে, ছেলে হোক বা মেয়ে হোক, সেই তো আলটিমেটলি ডি এর সম্পত্তিটা পাবে। সো এখন আমরা কি করতেছি, আমরা সম্পত্তিটা স্থগিত করে রাখতেছি। বাট হ্যাঁ, যদি যখন সি মারা যায় বা উইডো মারা যায় বা ডি এর মা মারা যায়, তখন যদি হচ্ছে ডি বিয়ে না করে অথবা ডি এর যে ছেলে অথবা মেয়ে সে যদি কনসিভ না করে, মানে ডি ওয়াইফ যদি কনসিভ না করে, তখন হচ্ছে আমরা বলছি সম্পত্তিটা বিয়ের কাছে চলে যাবে, তার মানে নিফির কাছে চলে যাবে, এবং এই সম্পত্তি আর কখনোই ডি এর ছেলে বা মেয়ে তারা ক্লেম করতে পারবে না। স্যার হ্যাঁ, ইনসেনশন বোঝাচ্ছি আমরা। স্যার ডি এর যদি স্যার মেয়ে হয়, হ্যাঁ বলেন। স্যার ডি এর যদি স্যার মেয়ে হয়, তাহলে কি স্যার সেটা কি স্যার পুরোটাই সম্পত্তি পাবে নাকি স্যার লিমিটেড পাবে স্যার? সম্পত্তি পুরোটাই পাবে উইথ লিমিটেড ইন্টারেস্ট। জি স্যার, লিমিটেড নেই। পরে তো স্যার ওই যে মেয়ে মারা যাওয়ার পর তো স্যার বিয়ের কাছে আবার চলে যাবে। হ্যাঁ, মেয়ে মারা যাওয়ার পরে, মেয়ে যদি ছেলে থাকে এর মাঝে যদি ছেলে হয়ে যায়, তখন কিন্তু আবার এর সম্পত্তি তার কাছে চলে যাবে, বুঝছেন? মেয়ের যদি ছেলে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার। এটা কি সবাই বুঝতে পেরেছেন কি বললাম? এখানে আমরা কিন্তু দুটো প্রিন্সিপাল নিয়ে কথা বলেছি। একবার সম্পত্তি যখন ভেস্টেড হয়ে যাবে, ইট ক্যান নট বি ডাইভেস্টেড, এন্ড সেকেন্ডলি ইউ ক্যান নট keep a property in abeyance simply because a preferential heir can be born, right? So এই গ্রাউন্ডে আপনি হচ্ছে কোনো সম্পত্তি ট্রান্সফার বা ডিস্ট্রিবিউশন স্থগিত রাখতে পারবেন না। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। কিন্তু এখানে আমরা শাস্ত্রীয় হিন্দু লটা কেন ফলো করব? এটা ফলো না করলে তো আর কোনো ঝামেলাই হবে না, ইনসেনশনটাই আচ্ছা, পেয়ে আমরা যাব। শাস্ত্রীয় হিন্দু ল ফলো করে এটা বলেছি আর কি। বাট এখন তো আপনারা হচ্ছে আমরা এটা আরো সামনে দেখবো, এক্সক্লুশন অফ ইনহেরিটেন্স, সেখানে এখন সবাই সম্পত্তি পায়, আপনি হচ্ছে কাউকে এক্সক্লুড করতে পারবেন না আর কি, ঠিক আছে? ইনসেনশন অফ প্রপার্টি পাবেন, সো সেটা আমরা পরে আরো দেখবো। বাট আমরা শাস্ত্রীয় হিন্দু ল ফলো করে জাস্ট বোঝার চেষ্টা করলাম যে সম্পত্তি আপনি স্থগিত রাখতে পারবেন কিনা বা সুযোগ আছে কিনা, সেটা হচ্ছে আনসারটা হচ্ছে নো, রাইট? স্যার কিন্তু এইটা কি এখন আমাদের এখনকার সমাজে এটা প্রচলিত না? মানে আমি বলছি যে সম্পত্তি স্থগিত রাখা যাবে না এটা প্রচলিত আছে, কিন্তু মানে ইনসেনশন প্রপার্টি পাবে না এটা প্রচলিত নাই আর কি। ইনসেনশন এখন সম্পত্তি পায়। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এবার আসেন আমরা চলে যাই ডক্ট্রিন অফ স্পেস সাকসেশন। স্পেস সাকসেশনের নাম কি শুনছেন কেউ? না স্যার। স্পেস সাকসেশন মানে হচ্ছে একটা সম্পত্তি আপনি ভবিষ্যতে পাবেন, এটার একটা সম্ভাবনা আছে, একটা সুযোগ আছে, পসিবিলিটি আছে, সেটাকে আমরা বলি হচ্ছে স্পেস সাকসেশন। যেমন কারো যদি বাবা মারা যায়, ইটস অবভিয়াস দ্যাট হি উইল ইনহেরিট দ্য প্রপার্টি, রাইট? অথবা ধরেন কারো হচ্ছে ভাই মারা গেলে সে সম্পত্তি পেয়ে যাবে, কারণ ভাইয়ের হচ্ছে কোনো ওয়াইফ নাই, তার কোনো ছেলে মেয়ে নাই, একটা সম্ভাবনা আছে, রাইট? এরকম যে সম্ভাবনা বা মেয়ার চান্স অফ ইনহেরিটেন্স, এটাকে আমরা বলি হচ্ছে স্পেস সাকসেশন। তার মানে যেই সম্পত্তি আপনি ভবিষ্যতে পাওয়ার একটা সম্ভাবনা আছে, কারো বাবা মারা গেলে, মা মারা গেলে, ভাই মারা গেলে, দাদা মারা গেলে, তার একটা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে, এবং এই যে সম্ভাবনাটা, এটাকে আমরা বলি হচ্ছে স্পেস সাকসেশন। এখন এই সম্ভাবনা থেকে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না সেটা নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। ধরেন কেউ একজন হচ্ছে, আমি একটা এক্সাম্পল যদি দেই, যে একজনের ভাই মারা গেলে সে হচ্ছে ওই সম্পত্তিটা পেয়ে যাবে।
এখন সে কি করলো, সে হচ্ছে একজন ব্যক্তির সাথে এগ্রিমেন্ট করলো যে দেখো আমার ভাইয়ের কিন্তু অনেক সম্পত্তি আছে, সে মারা গেলে কিন্তু সব সম্পত্তি আমি পাবো, সো আমি তোমার সাথে এগ্রিমেন্ট করতেছি, যখন হচ্ছে আমি সম্পত্তিগুলো পাবো আমি তোমাকে দিয়ে দিব, তুমি একটা কাজ করো, আমাকে এখন 1 কোটি টাকা দাও, রাইট? এই যে সে এগ্রিমেন্টটা করলো, এই এগ্রিমেন্টটা আসলে ভ্যালিড কিনা? এটা তো ভ্যালিড হওয়ার কথা না স্যার। এই এগ্রিমেন্টটা হচ্ছে আমাদের ভ্যালিড হবে না, রাইট? আপনি হচ্ছে একটা সম্পত্তি পাবেন এই সম্ভাবনা থেকে আপনি একটা কন্ট্রাক্ট করলেন, কোনো এগ্রিমেন্টে এন্টার করলেন, অথবা আপনি কারো কাছে এই সম্পত্তি সেল করে দিলেন। এই যে একটা কন্ট্রাক্ট আপনি করতেছেন বা এগ্রিমেন্ট করতেছেন বা কোনোভাবে সম্পত্তিটা ট্রান্সফার করতেছেন সিম্পলি বিকজ ইউ হ্যাভ অ্যান অপশন or there is a possibility that you can inherit the property, right? সো সেখানে আমরা বলছি এই এগ্রিমেন্টগুলো কখনোই হচ্ছে আমাদের ভ্যালিড হবে না। এবং আমরা কেন বলছি ভ্যালিড হবে না, সেটা হচ্ছে আমরা ভ্যালিড হবে না বলছি আলটিমেটলি যদি এরকম কোনো ট্রানজ্যাকশন বা এরকম কোনো যদি কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট করে থাকে কোনো ব্যক্তি, তাহলে থার্ড পার্টি, তার মানে যার সাথে এই এগ্রিমেন্টটা করেছে সে ব্যক্তি সাফার করতে পারে, তার রাইট এফেক্ট হতে পারে। যেমন ধরেন একটা সম্পত্তি আপনি পাবেন এই সম্ভাবনা থেকে আপনি কারোর সাথে চুক্তি করেছেন, কারোর সাথে একটা কন্ট্রাক্ট করেছেন, সে আপনার সাথে এরকম টাকা দিল, যার কাছ থেকে আপনি সম্পত্তিটা পাওয়ার আশা করতেছেন, ওই ব্যক্তি মৃত্যুর আগে কি করলো, সেই সম্পত্তিগুলো উইল করে দিয়ে চলে গেছে। এখন তাহলে আপনি কি করবেন, থার্ড পার্টির কি হবে? তাই না? থার্ড পার্টির ডাটা এফেক্টেড হবে না, সে তো পুরো পথে বসে যাবে, সে এত টাকা দিল ওই লোকটাকে, বসবে না? জি স্যার, তাহলে তো কোনোভাবে স্যার টাকা পাওয়ার কোনো সম্ভাবনা টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সো এটার জন্য আমরা বলছি এরকম কোনো এগ্রিমেন্ট যদি কোনো ব্যক্তি করে তাহলে দ্যাট উইল বি নাল এন্ড ভয়েড। এটা ইলাস্ট্রেশন এখানে দিয়েছে, আমি অলরেডি অনেকগুলো বলেছি। তারপর আমরা একটা দেখি, এখানে হচ্ছে বললো এ হ্যাজ আ ব্রাদার বি এন্ড আঙ্কেল সি, তার একটা ভাই আছে এবং আঙ্কেল সি আছে। এটা সত্য যে যদি এ মারা যায় বি তার নিয়ারেস্ট এয়ার বা তার ভাই হিসেবে সম্পত্তি ইনহেরিট করবে। তারপরও বি এ যতদিন বেঁচে আছে বি কি করতে পারবে না, এর সম্পত্তি থেকে কোনো ইন্টারেস্ট নিতে পারবে না, এবং সে এই সম্পত্তি নিয়ে কোনো ধরনের এগ্রিমেন্ট করতে পারবে না, এটা সে কোনোভাবে সেল বা মর্গেজ কারো কাছে দিতে পারবে না। যদি সে এই সম্পত্তি কোনোভাবে সেল বা মর্গেজ কারো কাছে দেয়, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড মানে কি বলেন তো? একদম পুরোপুরি বাতিল। ভয়েড অফ ইনিশিও মানে কি? ভয়েড অফ ইনিশিও মানে জানেন? ভয়েড অফ ইনিশিও শব্দটা শুনেছেন না? ভয়েড শুনেছি স্যার, ইনিশিও তো শুনেছি। ভয়েড অ্যাব ইনিশিও ল্যাটিন টার্ম। ইনিশিওটা কি ভয়েড স্যার? না না, ভয়েড অফ ইনিশিও মানে ইনিশিও ভয়েড না, সেটা হচ্ছে ইনিশিও মানে হচ্ছে ইনিশিয়াল স্টেজ, একদম শুরু থেকে ভয়েড। আপনি যখন থেকে কন্ট্রাক্টটা করতেছেন তখন থেকেই ভয়েড। এটাকে আমরা বলেছে ভয়েড অফ ইনিশিও। কন্ট্রাক্টে পড়ার কথা আপনারা হয়তো অ্যাভয়েড করে গেছেন কোনোভাবে। না স্যার পড়েছিলাম স্যার, মানে এখন মনে পড়ে গেছে। সেটা হচ্ছে, এটাকে আমরা বলেছি ভয়েড অফ ইনিশিও, মানে যে কন্ট্রাক্টটা একদম যখন আপনি কন্ট্রাক্টটা করছেন তখন থেকেই বাতিল, এটাকে আমরা বলি হচ্ছে ভয়েড অফ ইনিশিও। আচ্ছা, এটা তো বুঝছেন এসএমএস সাকসেশনটা কি জিনিস, রাইট? জি স্যার। স্যার জি থার্ড স্যার। পার্টি কি স্যার সেই ক্ষেত্রে স্যার কোনো কেস করতে পারবে না? না থার্ড পার্টি? জি স্যার, যে স্যার টাকাটা দিল, এটা কন্ট্রাক্টই তো ভয়েড। আপনাকে তো কোর্ট বলে ল তো স্পেসিফিক্যালি বলে দিল কন্ট্রাক্টটা ভয়েড, আপনি তাহলে মামলা করবেন কিভাবে? যেমন হচ্ছে ধরেন আমাদের এখানে বাংলাদেশে আপনি ধরেন বাজি ধরা নিষেধ বা জুয়া খেলা নিষেধ, আপনি কারোর সাথে বাজি ধরছেন, বাজিতে হারছেন, বাজি ধরে একটা কন্ট্রাক্ট করছেন যে ঠিক আছে বাংলাদেশ জিতলে আমি তোমাকে 1000 টাকা দিব, বাংলাদেশ হারলে তুমি আমাকে 10,000 টাকা দিবে। এখন বাংলাদেশ হারছে, সে আপনাকে 10,000 টাকা দিতেছে না, এই এগ্রিমেন্টটা এক্সিকিউশন করার জন্য আপনি কোর্টে যেতে পারবেন? নো স্যার। না স্যার। পাড়ার বড় এটা ভাই আগে আছে, থেকেই নিশ্চিত। প্যারা নাই। পাড়ার বড়, ধরেন সেই পাড়ার বড় ভাই যে আপনার টাকাটা দিতেছে না, তারপরে আপনি কোর্টে যেতে পারবেন না, বুঝতে পারছেন? কারণ এটা হচ্ছে আমাদের এগ্রিমেন্টটাই হচ্ছে ভয়েড, এগ্রিমেন্টটাই হচ্ছে বাতিল একটা এগ্রিমেন্ট আপনি করছেন, এটাকে আপনি কোনোভাবে এক্সিকিউট করতে পারেন না বিফোর এনি কোর্ট অফ ল। এবার আসেন, হ্যাঁ তো অবশ্যই অবশ্যই
আপনি এটা করতে পারবেন না যে আপনি তাকে হচ্ছে কি করবেন, আপনি কাউকে হচ্ছে ইয়াবা দিবেন, সে আপনাকে 1 কোটি টাকা দিবে, আপনি ইয়াবা দিলেন, সে টাকা দিল না, তখন আপনি কি বলতে পারবেন যে তুমি আমার টাকা দাও না কেন, আমি এখন তোমার বিরুদ্ধে কোর্টে গিয়ে মামলা করবো? তখন আপনাদের জন্য আলাদা একটা কোর্ট লাগবে আর কি, যেখানে হচ্ছে আনঅফিসিয়াল কোর্ট এরকম যদি থাকে। বাট আমাদের নর্মালি কোর্টে গিয়ে আপনি মামলা করতে পারবেন না যে আমি তারে হচ্ছে ইয়াবা দিলাম, সে আমার টাকা দেয়নি। ঠিক আছে? ধরায় দেয় স্যার, ওরা ধরায় দেয় স্যার। কেউ যদি এমন কন্ট্রাক্ট ফেল করে তাহলে পুলিশের কাছে ইনফরমেশন দিয়ে দেয়, ধরায় দেয় স্যার। এটা কি বলবেন, আমাদের এখন যারা ধরে আর কি, নাম না বলি, তারাই হচ্ছে এগুলা করতেছে। যাই হোক, আসেন আমরা হচ্ছে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনে যাই। ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন তো আপনারা পড়ছেন তাই না? জি স্যার, ওই যে স্যার গ্র্যান্ডসন সানের পজিশন। ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন হচ্ছে আমরা পড়েছি মুসলিম লতে, এবং সেটা হচ্ছে কোন আইনের মাধ্যমে আনা হয়েছে বলতে পারবেন? মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1962 নাকি সেকশন 4। মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 সেকশন 4, রাইট? সো সেখানে আমাদের বলে, সেটার মাধ্যমে আমাদের কি করা হচ্ছে, ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনটাকে আমাদের এখানে ইনক্লুড করা হচ্ছে। সো মুসলিম লতে আমাদের ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন আছে, সেটা হচ্ছে ধরেন অনেক সময় যেটা হয় যে আমাদের কোনো একজন ব্যক্তি জীবিত আছে, তার ছেলে মারা গেছে, এখন তার নর্মালি তার ছেলে, সে মারা গেলে সম্পত্তি পাওয়ার কথা, তার ছেলে মারা গেছে কিন্তু তার নাতি আছে, গ্র্যান্ডসন, রাইট? এখন তাহলে গ্র্যান্ডসন তো নর্মালি সম্পত্তি পাবে না, নর্মালি সম্পত্তি পায় না, তাহলে এখন এই সম্পত্তি কার কাছে যাবে? একটা প্রবলেম অ্যারাইজ করতেছে, তাই না? সো এই যে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন, সেটা আমাদের ইন্ট্রোডিউস করাই হয়েছে যাতে গ্র্যান্ডসন এবং হচ্ছে গ্রেট গ্র্যান্ডসন, যাদের বাবা মারা গিয়েছে অলরেডি, তারা যদি তাদের অ্যানসেস্টরের সম্পত্তিটা পায়, এটার জন্যই আমরা হচ্ছে বলেছি এটাই হচ্ছে আমাদের ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন, রাইট? এবং এখানে আমরা ধরে নিব অ্যাজ ইফ দে আর অ্যালাইভ when the succession happens, তার মানে তাদের যারা বাবা এবং দাদা মারা গেছে, তাদের বাবা এবং দাদা জীবিত আছে, এটা ধরে নিয়েই আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে তাদেরকে সম্পত্তিটা দিব। বুঝতে পেরেছেন? জি স্যার। আবার বলছি, কোন একজন ব্যক্তি যদি মারা যায়, তার যদি ছেলে মারা যায়, নাতি বা নাতির ছেলে এরকম কেউ যদি থাকে, তখন তারা কোন প্রিন্সিপাল ফলো করে সম্পত্তিটা পাবে, সেটার জন্য আমাদের ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনটাকে আমাদের এখানে ইনক্লুড করা হয়েছে হিন্দু। এবং আমরা যেটা বলছি এখানে হচ্ছে যাতে গ্র্যান্ডসন এবং হচ্ছে গ্রেট গ্র্যান্ডসন তারা যেটা সম্পত্তিটা পায়, এটার জন্য আমাদের ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনের ইনক্লুশন ইন হিন্দু। বাট সেখানে কিছু আমাদের লিমিটেশনস আছে। একদম লাস্টে দেখেন 193 পেজে, এখানে বলছে এটা শুধুমাত্র গ্র্যান্ডসন এবং গ্রেট গ্র্যান্ডসনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর ডটার্স অর নেফিউস। তার মানে তার কারো যদি গ্র্যান্ড ডটার থাকে অথবা যদি নেফিউ থাকে, তাদের জন্য হচ্ছে এই প্রিন্সিপাল অ্যাপ্লিকেবল না, এটা শুধুমাত্র গ্র্যান্ডসনদের ক্ষেত্রে এবং গ্রেট গ্র্যান্ডসনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আরেকটা লিমিটেশন হচ্ছে this rule is only applicable to 4 degrees from the person whose property is distributed. তার মানে নিচের দিকে এটা হচ্ছে 4 ডিগ্রি পর্যন্ত যাবে, 4 ডিগ্রির পরে হচ্ছে এটা আর যাবে না বা এক্সটেন্ড করবে না। আমরা ইলাস্ট্রেশনটা একটু দেখি। আপনাদের সবার কাছে তো বই আছে অথবা ফাইলটা আছে, রাইট? জি স্যার। না এরকম কেউ আছে? জি স্যার। I guess no. আচ্ছা, এবার আসেন একটু কেয়ারফুল ইলাস্ট্রেশনটা খেয়াল করেন। এখানে হচ্ছে তাহলে কে সম্পত্তি পাচ্ছে, কে সম্পত্তি পাচ্ছে না, এটা আমরা ক্লিয়ার হয়ে যায়। এই একজন ভদ্রলোক, এই ব্যক্তি কিন্তু এখনো জীবিত আছে, হ্যাঁ? তার একটা ছেলে আছে বি, তার একটা ছেলে ছিল এক্স, এক্স মারা গেছে, এক্স মারা যাওয়ার পরে এক্স এর সি আছে গ্র্যান্ডসন। তার আরেকটা ছেলে ছিল x1, x1 মারা গেছে, x1 এর ছেলে x2, x2 ও মারা গেছে, x2 এর একটা ছেলে আছে ডি, এ হচ্ছে গ্রেট গ্র্যান্ডসন। এর আরেকটা ছেলে ছিল x3, সে মারা গেল, তার ছেলে ছিল x4, x4 ও মারা গেল, তার ছেলে ছিল x5, x5 ও মারা গেল। তার আরেকটা ছেলে আছে x5 এর ই বা গ্রেট গ্রেট গ্র্যান্ডসন,
সে হচ্ছে এখন জীবিত আছে। এখন কথা হচ্ছে এই সম্পত্তিটা আমরা বলছি এখন কার কার কাছে যাবে, কার ক্ষেত্রে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো, রাইট? একটু কেয়ারফুলি খেয়াল করেন, আমরা বলেছি এখানে একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে 4 ডিগ্রির বেশি কিন্তু যাবে না, রাইট? আবার বলেছি ডটারদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে? সে একটু খেয়াল করেন, এখানে হচ্ছে এর একটা ছেলে আছে বি, বি তো স্বাভাবিকভাবেই সম্পত্তি পাবে কারণ বি হচ্ছে এর ছেলে। এক্স হচ্ছে নর্মালি সম্পত্তি পাওয়ার কথা ছিল কিন্তু সে মারা গেছে, সে মারা যাওয়ার পরে হচ্ছে তার একটা গ্র্যান্ডসন আছে সি। এখন সি হচ্ছে সম্পত্তি পাবে কিনা সেটা ওকে আমরা বলছি, এক্ষেত্রে আমরা ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনটাকে আমরা হচ্ছে অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করে আমরা হচ্ছে সি কে সম্পত্তি দিব, বুঝতে পারছেন? তাহলে এখানে সি হচ্ছে সম্পত্তি পাবে। এরপর হচ্ছে আমরা বলছি গ্রেট গ্র্যান্ডসন, তার মানে এক্স মারা গেল, x2 মারা গেল, এখন ডি আছে তার ছেলে x2 এর ছেলে, এখন ডি হচ্ছে সম্পত্তিটা পাবে কিনা আমরা বলছি ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন ফলো করে এখানে ডিও সম্পত্তিটা পাবে, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে x3 আছে, x3 মারা গেল, তার ছেলে x4 মারা গেল, তার ছেলে x5 মারা গেল, এখন ই আছে গ্রেট গ্র্যান্ডসন। তাহলে আমরা বলেছি 4 ডিগ্রি পর্যন্ত নরমালি সম্পত্তিটা পায়, এর সম্পত্তিটা পাবে কি? আমরা দেখি এর সেকেন্ড ডিগ্রি হচ্ছে x3, থার্ড ডিগ্রি হচ্ছে x4, ফোর্থ ডিগ্রি হচ্ছে x5, তবে x5 পর্যন্ত সম্পত্তিটা যাওয়ার কথা, ই এর ক্ষেত্রে সম্পত্তিটা আর যাবে না, তার মানে ই হচ্ছে সম্পত্তি পাবে না, বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। বোঝেন নাই কে? আবার একটু রিপিট করবেন স্যার, বুঝিনি একটু রিপিট করবেন স্যার। হোয়াইট বোর্ডে কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, আমরা তাহলে বলছি এখানে কে মারা গেল, এ মারা গেল। এখন তাহলে সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে? সিচুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, তার একটা ছেলে আছে বি, এ জীবিত আছে, রাইট? তারপর আমরা বলছি তার একটা ছেলে ছিল এক্স, রাইট? সে হচ্ছে মারা গেল, তার একটা ছেলে আছে সি, তার আরেকটা ছেলে ছিল x1, রাইট? সে মারা গেল, x1 এর ছেলে ছিল আমাদের x2, সেও মারা গেল। এখন তার একটা ছেলে আছে, সে হচ্ছে ডি, রাইট? তার আরেকটা ছেলে ছিল আমরা বলছি x3, সে মারা গেল। তার একটা ছেলে ছিল হচ্ছে x4, সে মারা গেল, রাইট? তার আরেকটা ছেলে ছিল x5, x5ও মারা গেল। x5 এর একটা ছেলে আছে এখন, সে হচ্ছে ই, রাইট? এখানে সবাই কিন্তু ছেলে, রাইট? এখন দেখেন আমরা বলছি সম্পত্তিটা কে পাবে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন ফলো করে। বি নরমালি সম্পত্তিটা পেয়ে যাচ্ছে, বি নিয়ে আমাদের এখানে কোনো কোশ্চেন নেই, সে সম্পত্তি পাবে। এখন হচ্ছে সি, ডি এবং ই সম্পত্তি পাবে কিনা, কারণ সি এর বাবা এক্স মারা গেছে, ডি এর বাবা x2 মারা গেছে, x1 মারা গেছে, ই এর বাবা x5 মারা গেল, তার দাদা x4 মারা গেল, তার বাবা দাদা x3 মারা গেল, রাইট? এখন ই তাহলে সম্পত্তিটা পাবে কিনা? আমরা বলছি ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে, সানদের ক্ষেত্রে বা গ্র্যান্ডসানদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেখানে সবাই সান, এটা নিয়ে কোনো সমস্যা আমাদের নাই। আমরা আরেকটা প্রিন্সিপাল দেখেছিলাম, এটা হচ্ছে 4 ডিগ্রি পর্যন্ত যাবে বা 4 ডিগ্রি পর্যন্ত এক্সটেন্ড করবে, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। বিফোর দ্যাট তাহলে আমরা দেখি এখানে সি এর বাবা মারা গেছে, সে কত ডিগ্রির মধ্যে আছে দেখেন, 2 ডিগ্রি 3 ডিগ্রি, 3 ডিগ্রির মধ্যে সে আছে। সো সি হচ্ছে সম্পত্তি পাচ্ছে, তার বাবাকে রিপ্রেজেন্ট করে সে সম্পত্তি পাচ্ছে, এর সম্পত্তি, ফাইন।
ডি কত ডিগ্রির মধ্যে আছে? সেকেন্ড, থার্ড, ফোর্থ। তার মানে ডি 4 ডিগ্রির মধ্যে আছে, ডিও সম্পত্তি পাচ্ছে। সে তার বাবাকে রিপ্রেজেন্ট করে, দাদাকে রিপ্রেজেন্ট করে সম্পত্তিটা পেয়ে যাচ্ছে। ই দেখেন সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথে চলে আসতেছে, 5 ডিগ্রির মধ্যে চলে আসতেছে ই। তাহলে ই যেহেতু আমরা বলছি 4 ডিগ্রির বাইরে চলে যাচ্ছে, ইন দ্যাট কেস ই কোনোভাবেই সম্পত্তি পাবে না। বুঝতে পেরেছেন এবার? স্যার ক্লিয়ার। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এখন আরেকটা প্রিন্সিপাল আমরা কথা বলি। এখানে এই যে সম্পত্তিটা পাচ্ছে, কে কে পাচ্ছে? আমরা বলি বি পাচ্ছে, সি পাচ্ছে, ডি পাচ্ছে। ধরেন ডি হচ্ছে গ্র্যান্ড সান না, সে হচ্ছে গ্র্যান্ড ডটার, রাইট? সে হচ্ছে গ্র্যান্ড ডটার, মানে হচ্ছে তার মানে হচ্ছে কি বলা যায়, ছেলের নাতনি আর কি। এখন সেক্ষেত্রে ডি কি সম্পত্তি পাবে? না স্যার, মেয়ে তো। সে যেহেতু ডটার বা মেয়ে, সেক্ষেত্রে যদি সে গ্র্যান্ড ডটার হয় তাহলে সে কিন্তু সম্পত্তি পাবে না। ক্লিয়ার? এবার আসেন আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এই যে সম্পত্তিটা পাবে, আমরা বলছি তাহলে সম্পত্তি কে কে পাচ্ছে? সম্পত্তি আমাদের পাচ্ছে হচ্ছে 3 জন ব্যক্তি এখন পাচ্ছে, বি পাচ্ছে, সি পাচ্ছে, ডি পাচ্ছে। এই সম্পত্তি কিভাবে ভাগ করা হবে আমরা আরেকটু অ্যানালাইজ করি আমাদের সুবিধার জন্য। সেটা হচ্ছে আমরা ধরেন সি এর একটা ভাই আছে, আরেকটা ভাই, তারা 2 ভাই, সি এর একটা ভাই হচ্ছে ধরেন এফ। তার এখন সম্পত্তি এ আর কয়জন? 4 জন হয়ে গেছে। 4 জন হয়েছে, তাই না? এখন আমরা তাহলে সম্পত্তিটা কয় ভাগে ভাগ করব? 3 ভাগই করব। আর সি 3 ভাগের 1 ভাগের ওইটা আবার ওরা 2 জন ভাগ করে নেবে। আর কেউ কিছু বলবেন? আমরা সম্পত্তিটাকে কয় ভাগ করব? স্যার নরমালি তো স্যার 3 ভাগই করব। পড়া স্যার হচ্ছে এই এক্স এর যে পার্টটা, সে পার্টটা কি স্যার 2 ভাগ হয়ে যাবে। ওকে, ভেরি গুড। তার 3 ভাগ করে তারপর ওরা যে ভাই 2 ভাই তখন ওই প্রপার্টি থেকে ওরা 2 ভাগ করে নেবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা বললাম ভেরি গুড। আমরা হচ্ছে বলছি এটাকে আমরা 3 ভাগ করব। এই যে 3 ভাগ করা, এটাকে আমরা বলি হচ্ছে পার স্টেপস। আপনাদের এখানে লেখা আছে দেখেন, পার স্টেপস। পার স্টেপস মানে হচ্ছে অরিজিনালি সম্পত্তি যেই কয় ভাগ হওয়ার কথা সেই কয় ভাগই হবে। তাহলে অরিজিনালি সম্পত্তি কয় ভাগ হওয়ার কথা? আমাদের 1, 2, 3 ভাগ হওয়ার কথা। তাহলে এই সম্পত্তি আমাদের হচ্ছে 3 ভাগ হবে। এটাকে আমরা বলি হচ্ছে পার স্টেপস। আর পার ক্যাপিটা বলতে আরেকটা কথা আছে। পার ক্যাপিটা হচ্ছে যতজন তারা হচ্ছে এয়ার থাকবে সম্পত্তির ঠিক তত ভাগ হবে। এখানে আমরা পার ক্যাপিটা অ্যাপ্লাই করব না, কারণ এখানে আমাদের হচ্ছে রিপ্রেজেন্টেশন আমরা অ্যাপ্লাই করতেছি। ধরেন আমরা আরেকটা বিষয় বলি, এখানে আমরা কি করব? আমরা হচ্ছে ধরেন এদের আরেকজন ভাইকে আমরা আনি। ধরেন আরেকজন ভাই আছে, সে হচ্ছে ধরেন এইচ। হ্যাঁ, এইচ বলতে তাদের একটা ভাই আছে। এখন এই সম্পত্তিটা তাহলে যখন এই 1 ভাগ, এখানে তো আমরা বলছি 1 ভাগ হবে কোথায়? এক্স এর সম্পত্তি 1 ভাগ হবে। এই এক্স এর যে সম্পত্তি 1 ভাগ হবে, এই সম্পত্তিটা হচ্ছে পরবর্তীতে পার ক্যাপিটা হিসেবে, তার মানে তারা যতজন ভাই বা তারা যতজন এয়ার আছে তারা সবাই হচ্ছে এটাকে ভাগ করে নেবে। বুঝতে পেরেছেন? পার টাইপ স্যার না, ডক্টর রিপ্রেজেন্টেশনে প্রাইমারিলি যত ভাগ হওয়ার কথা, যতজন থাকে তত ভাগ না। এখানে দেখেন আমরা বলছি এখানে ওরা কয়জন আছে? 1, 2, 3, 4, 5 জন এর আছে। তার মানে এটাকে 5 ভাগ করব না, আমরা পার ক্যাপিটা ফলো করব না, আমরা ফলো করব হচ্ছে পার স্টেপস। তার মানে এখানে আমাদের ইনিশিয়ালি এর কয়জন? 3 জন, বি, এক্স আর হচ্ছে x1। সো এখানে যেহেতু 3 জন এর, তাহলে এই সম্পত্তিটাকে আমরা 3 ভাগ করব। 3 ভাগ করে বি 1 ভাগ পাবে, সি এফ এবং এইচ তারা 1 ভাগ পাবে, আর হচ্ছে ডি 1 ভাগ পাবে। এখন আমরা বলছি তাহলে এই যে সি এফ এবং এইচ তারা যে 1 ভাগ পেলো বা এক্স যে 1 ভাগটা পেলো, এটাকে আমরা কিভাবে ভাগ করব? তখন আমরা পার ক্যাপিটাল অ্যাপ্লাই করব। এখানে যেহেতু ডক্টর অফ রিপ্রেজেন্টেশন আমরা অ্যাপ্লাই করতেছি না তাদের মধ্যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে,
সেক্ষেত্রে আমরা যতজন এয়ার ঠিক তত ভাগ করে আমরা সম্পত্তিটা তাদেরকে দিয়ে দিই। এটাকে আমরা বলছি পার ক্যাপিটা। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। সবাই বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আর কে কে বুঝছেন না এটা বলেন। স্যার পার ক্যাপিটাল উপর তো যে পার যে স্ট্রিপস নাকি পার স্ট্রাইপস। হ্যাঁ, স্যার এইটা স্যার কি হবে স্যার? এটা তো বললাম এইটাই বলছে। আর পার স্ট্রাইপস হচ্ছে কি আমাদের অরিজিনালি সম্পত্তিটা তত ভাগ হওয়ার কথা তত ভাগ করাকে আমরা বলি পার স্ট্রাইপস। আর পার ক্যাপিটা হচ্ছে এখন আমাদের যতজন এয়ার আছে আমরা তত ভাগ করাটাকে আমরা বলি পার ক্যাপিটা। জি স্যার, বুঝছি। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। আমি খুব ইজিলি বললাম, সেটা হচ্ছে আপনারা একটু ভিতরে পড়ে নিলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? ওকে, সো আমরা হচ্ছে একটু ব্রেক নেই, অ্যাটেন্ডেন্সটাও নিয়ে নেই। ঠিক আছে? নিচ্ছি। এএফএম তাহসিন হাবিব। প্রেজেন্ট স্যার। হচ্ছে আরাফাত সাইদ লিপু। লিপু নাই। আচ্ছা, আব্দুল মুবিন অনিক। ইয়েস স্যার। আব্দুর রহমান। প্রেজেন্ট স্যার। বৃত্তি মিতালিন। ইয়েস স্যার। তারপর হচ্ছে আফিয়া জাহানা। প্রেজেন্ট স্যার। আকাশ বড়ুয়া। প্রেজেন্ট স্যার। আমিন আক্তার লিমি। প্রেজেন্ট স্যার। দিফাতা রাবিশি। ইয়েস স্যার। ফারিয়া হোসেন রায়া। প্রেজেন্ট স্যার। ফারজানা সুলতানা নিশা। প্রেজেন্ট স্যার। ফাতিমা জোহরা। প্রেজেন্ট স্যার। হোসেন। প্রেজেন্ট স্যার। আনিশ নিশাত জাহান আমি। ইয়েস স্যার। মাইশা ফারিহা। প্রেজেন্ট স্যার। মাইমুনা মেহজাবিন। ইয়েস স্যার। আন্না তারা তারিন। প্রেজেন্ট স্যার। হিমেল হোসেন। প্রেজেন্ট স্যার। সাকিব। ইয়েস স্যার। শাহাদাত হোসেন। প্রেজেন্ট স্যার। হৃদয় মাহমুদ। প্রেজেন্ট স্যার। জান্নাত ঐশী। প্রেজেন্ট স্যার। নুসরাত বিনতে আলম। প্রেজেন্ট স্যার। ওয়াকিবুল আলম ওয়াসি। ইয়েস স্যার। সিফা। ইয়েস স্যার। তারপর শেখ নাসের আছেন। ইয়েস স্যার। শিহাবুদ্দিন। ইয়েস স্যার। তারপর হচ্ছে শোয়েবুল আলম নাই, শুক্লা আক্তার।
প্রেজেন্ট স্যার। সুমাইয়া জুবিন, প্রেজেন্ট স্যার। সুমাইয়া সারা সাইমা, প্রেজেন্ট স্যার। তানজিমা তিলক, প্রেজেন্ট স্যার। আশিফ তিহান, প্রেজেন্ট স্যার। তাসলিমা তাবাসসুম, প্রেজেন্ট স্যার। তৌকির বিন ইসলাম আছেন? ওকে, সো আমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত দেখলাম যে আমাদের শরীফুল ইসলাম রনি স্যার, ও ব্যাংকে গেছে স্যার, আমাকে বলছিল আপনাকে একটু বলতে, ইউনিভার্সিটি টাকা জমা দিতে। স্যার আমি প্রেজেন্ট দিয়েছি, বুঝতেছি না আপনি শুনতে পারছেন কিনা। সাবিহা শিফা শুনেছি, দিলেই শুনেছি শোনার কথা। আচ্ছা, এবার আসেন আমরা হচ্ছে ইনহেরিটেন্স এক্সক্লুশন নিয়ে একটু কথাবার্তা বলি। ইনহেরিটেন্স থেকে এক্সক্লুড করা যায় কিনা বা হচ্ছে কাউকে আপনি আসলে এক্সক্লুড করতে পারবেন কিনা সেটা নিয়ে আমরা একটু দেখি। দেখেন, আমাদের হিন্দু শাস্ত্রিক ল আগে যেভাবে ছিল, আমাদের পরবর্তীতে বেশ কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিছু চেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে আমাদের লাস্ট সর্বশেষ যে আইনটা হয়েছে সেটা হচ্ছে ডিসেবল পারসনস রাইটস এন্ড প্রোটেকশনস অ্যাক্ট 2013, এটা বাংলাদেশে হয়েছে। আমরা ডিসেবল পারসনদেরকে আসলে ইনহেরিটেন্স থেকে এক্সক্লুড করতে পারবো কিনা সেটা নিয়ে তাদের রাইট এন্ড প্রোটেকশনে অনেকগুলো কথা বলেছে। সো এখানে আমরা যদি সেই আইনটা কনসিডার করবো, ওভারঅল যদি আমরা দেখি সেখানে হচ্ছে আমাদের তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি যে একজন হিন্দু ব্যক্তিকে আমরা আসলে ইনহেরিটেন্স থেকে এক্সক্লুড করতে পারি কিনা। সেই তিনটা গ্রাউন্ড হচ্ছে আমাদের মোরাল অ্যান্ড রিলিজিয়াস গ্রাউন্ডস, ফিজিক্যাল গ্রাউন্ডস অ্যান্ড মেন্টাল ডিফেন্স। এই তিনটাকে আমরা ব্রড ক্যাটাগরি করতেছি। ব্রড ক্যাটাগরি পরে আমরা হচ্ছে আস্তে আস্তে দেখব যে মোরাল এবং রিলিজিয়াস গ্রাউন্ড কি, এবং সেক্ষেত্রে আমরা কাউকে হচ্ছে এক্সক্লুড করতে পারি কিনা, ফিজিক্যাল গ্রাউন্ড কি, সেক্ষেত্রে কাউকে আমরা এক্সক্লুড করতে পারি কিনা, মেন্টাল ডিফেক্ট কি, সেক্ষেত্রে আমরা কাউকে এক্সক্লুড করতে পারি কিনা। আচ্ছা, প্রথমত আসেন মোরাল এবং রিলিজিয়াস গ্রাউন্ড মানে আমরা আসলে কি বুঝি। দেখেন, কিছু কিছু রিলিজিয়াস গ্রাউন্ড আছে সেখানে হচ্ছে কোনো ব্যক্তিকে আমাদের ইনহেরিটেন্স থেকে এক্সক্লুড করা যেতে পারে, এবং যদিও আপনি তাকে ইনহেরিটেন্স থেকে এক্সক্লুড করতেছেন, বাট আপনি তাকে মেইনটেনেন্স দিতে বাধ্য। এই সম্পত্তি থেকে মেইনটেনেন্স পাওয়ার জন্য এন্টাইটেলড, রাইট? সে তার ভরণ পোষণ সেই সম্পত্তি থেকে পাবে। বিফোর মুভিং ফরওয়ার্ড ফার্দার, সো ক্যান ইউ প্লিজ টেল মি, কোনো ব্যক্তি যদি হিন্দু থেকে মুসলিম হয়ে যায় তাহলে সে কি সম্পত্তি পাবে, তার বাবার সম্পত্তি, নাকি পাবে না? আমি বলছি পায় না স্যার। ওরা তো মানে মেয়েদের ক্ষেত্রে বিবাহ করলে স্যার পাবে না, ছেলেদের ক্ষেত্রে স্যার এটা তো মানে স্যার পায় না মানে দিবে না, কি স্যার বলছিলেন? পায় না বলছেন না, মানে দিবে না। দিবে না এরকম বলছিলাম? জি স্যার, প্রশ্নটা আমি করছিলাম যে স্যার হচ্ছে, আমি বললাম কোন একজন ব্যক্তি হিন্দু থেকে মুসলমান হয়ে গেল, তখন হচ্ছে তাকে কি তার বাবার সম্পত্তি থেকে আপনি বাদ দিতে পারবেন কিনা, এক্সক্লুড করতে পারবেন কিনা? তা স্যার পারবেন? তা স্যার। আচ্ছা, বাকিদের কি মতামত? আচ্ছা, আমরা আমরা স্পেসিফিক গ্রাউন্ডটাতে আসলে চলে যাই। সেটা হচ্ছে, দেখেন, প্রথম গ্রাউন্ডটা হচ্ছে ইরিলিজিয়ান অথবা রিনাউন্সিয়েশন অফ রিলিজিয়ন। আপনি হচ্ছে ধর্মকে রিনাউন্স করা, ধর্ম ত্যাগ করা। কোনো ব্যক্তি যদি অন্য কোনো ধর্মে কনভার্ট করে, তখন হচ্ছে তাকে আপনি সম্পত্তি থেকে বাদ দিতে পারবেন কিনা, বাতিল করতে পারবেন কিনা, সেটাই হচ্ছে আমাদের মূল কোয়েশ্চেন। শাস্ত্রিক হিন্দুলতে ছিল, এনশিয়েন্ট সময় প্র্যাকটিস ছিল, সে আর তার বাবার সম্পত্তি পেত না,
কিন্তু ব্যাক ইন 1850 একটা আইন হয়েছে আমাদের কাস্ট ডিসএবিলিটিজ রিমুভাল অ্যাক্ট 1850। এখানে বলেছে কোন একজন ব্যক্তি যদি তার রিলিজিয়ন ত্যাগ করে, সে যদি তার ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যায়, তখন হচ্ছে তাকে তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। মনে রাখবেন সবসময়, বুঝতে পেরেছেন? তার মানে কোনো একজন ব্যক্তি হিন্দু হিসেবে জন্মগ্রহণ করেছে কিন্তু পরবর্তীতে সে মুসলমান হয়ে গিয়েছে, খ্রিস্টান হয়ে গিয়েছে কিংবা বুদ্ধিস্ট হয়ে গিয়েছে, তখন এই গ্রাউন্ডে আমরা হচ্ছে তার বাবার সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করতে পারবো না। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। এখানে আমরা এই একটা জিনিসই ধরে নিব যে এই ব্যক্তিটা হচ্ছে তার ফ্যামিলি থেকে সেপারেটেড, দ্যাটস ইট। আমরা বলবো সে তার ফ্যামিলি থেকে সেপারেটেড, সে হচ্ছে কি না, সে হচ্ছে আপনার না, আপনার হচ্ছে ফ্যামিলির পার্টনার আলাদা থাকে, কিন্তু সে হচ্ছে এই ফ্যামিলির সম্পত্তিটা সে হচ্ছে পাবে। এবার আসেন আমরা যাই এক্সক্লুশন অফ মার্ডারার। ইটস আ গ্রাউন্ড, এটা আমাদের রিলিজিয়াস গ্রাউন্ড না, রাদার ইটস আ মোরাল গ্রাউন্ড। কোন একজন ব্যক্তি যদি মার্ডার করে সে যদি সম্পত্তি পেতে চায়, তাহলে সে হচ্ছে সম্পত্তি পাবে কিনা। একটা ইংল্যান্ডের একটা কেস বলি, এটা হচ্ছে অনেক বছর আগে ইংল্যান্ডের একটা কেসের নাম হচ্ছে রি সিং সোট। রি সিং সোট একটা কেস, কেউ যদি ইন্টারেস্টেড থাকেন দেখতে পারেন। তো এই কেসটাতে যেটা হয়েছে, ইংল্যান্ডে তখন একটা আইন ছিল যে আপনার হচ্ছে লাইক কারো মা যদি মারা যায় তাহলে হচ্ছে ওই তার মায়ের সম্পত্তিটা হচ্ছে ছেলে পাবে। খুবই সিম্পল একটা কথা, খুবই সিম্পল। এখন দেখেন, একটা ছেলে সে জানে তার মা মারা গেলে সম্পত্তি সে পাবে, সম্পত্তি পাওয়ার আশায় সে তার মাকে মার্ডার করছে। এটা হচ্ছে 1935 এর একটা কেস। এখন সে তার মাকে যখন মার্ডার করলো, এখন কোর্টের কাছে গেল, সবাই তাকে অ্যারেস্ট করলো, কোর্টের কাছে গেল। কোর্টের কাছে যাওয়ার পরে যে কোশ্চেনটা অ্যারেস্ট করেছে সেটা হচ্ছে সে যে তার মাকে মার্ডার করলো, ঠিক আছে, এটার জন্য সে পানিশমেন্ট পাবে, রাইট? দ্যাটস গুড, এটা হচ্ছে সোজা কথা। কিন্তু সম্পত্তির কি হবে? আমাদের যে প্রপার্টি সে পাওয়ার কথা, এই প্রপার্টি আসলে আমরা এখন কি করব, এই সম্পত্তির ডিস্ট্রিবিউশনটা আসলে আমরা এখন কিভাবে করবো, রাইট? দেখেন, এক্ষেত্রে হচ্ছে তখন কোর্ট যেটা বললো, আমরা যদি স্ট্রিক্টলি একটা ফলো করতে যাই তাহলে কিন্তু সম্পত্তি আমার তাকেই দিতে হয়, রাইট? এই সম্পত্তি কে পায়? তখন ছেলেই সম্পত্তি পেয়ে যাচ্ছে। কোর্ট তখন দুইটা কারণে এই জাজমেন্টটা দেয় নাই। একটা হচ্ছে কোর্ট দেখলো যদি আমি তাকে এখন সম্পত্তিটা দিয়ে দেই, কিংবা আমরা যদি তাকে এখন অ্যালাউ করি টু হ্যাভ দ্য প্রপার্টি, এই সম্পত্তি পাওয়ার জন্য বা এই সম্পত্তিটা যদি আমরা দিয়ে দেই, তাহলে যেটা হবে তাহলে হচ্ছে সে যেই কারণে তার মাকে মার্ডার করেছে সেই বেনিফিটটা কিন্তু সে পেয়ে যাচ্ছে, which goes against the principle of law and justice, right? তার মানে যেই সুবিধাটা পাওয়ার জন্য সে হচ্ছে মার্ডারটা করেছে, সেই সুবিধাটা সে হচ্ছে পেয়ে যাচ্ছে। এই সুবিধাটা কোর্ট তাকে দিতে চাচ্ছে না, কোর্ট তখন এই ইন্টারপ্রিটেশনটা হচ্ছে অন্যভাবে করবে। এক, সেকেন্ডলি, এটা হচ্ছে আমাদের একটা বিশাল আর্গুমেন্ট আছে যেটা হচ্ছে ইংলিশটা তো সবসময় ইউজ করে, সেটা হচ্ছে ফ্লাড গেট আর্গুমেন্ট, রাইট? ফ্লাড গেট আর্গুমেন্ট। ফ্লাড গেট আর্গুমেন্ট মানে হচ্ছে, দেখেন, তিস্তা ব্যারেজের নাম তো আমরা শুনছি, তাই না? ফারাক্কা ব্যারেজের নাম তো আমরা শুনছি না? জি স্যার। এবং দেখেন, ফারাক্কায় কিন্তু অনেক সময় তারা কি করে, গেট খুলে দেয়। গেট যখন খুলে দেয় তখন হচ্ছে বাংলাদেশ ফ্লাডেড হয়ে যায়, রাইট? বাংলাদেশে তখন বন্যা শুরু হয়ে যায়, হয় না? হয় কিনা, এটা জানেন কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, ফারাক্কা বাঁধটা যখন বাংলাদেশের পানির প্রয়োজন হয় না তখন পানি দেয়। আচ্ছা, তখন হচ্ছে তারা বর্ষাকালে তারা খুলে দেয় আর কি, বিকজ তাদের ওখানে অনেক পানি জমে যাচ্ছে, তাদের ওখানে ফ্লাডেড হচ্ছে, তখন তারা এটা খুলে দেয়, আমাদের এদিকে ফ্লাডেড হয়ে যাচ্ছে। এই আর্গুমেন্টটা হচ্ছে এরকম, যদি আপনি এই ডিসিশনটা দেন তাহলে হচ্ছে ফ্লাড গেট ওপেন হয়ে যাবে, তখন সবাই হচ্ছে কি করা শুরু করবে, সবাই হচ্ছে সম্পত্তির জন্য বাবাকে বা মাকে মার্ডার করতে থাকবে, কোর্টে আসবে, কোর্ট তাদেরকে সম্পত্তি দিয়ে দিবে। সে যদি ধরা খায় তার পানিশমেন্ট হলো সমস্যা কি, সম্পত্তি তো সে পাচ্ছে, রাইট? এরকম ফ্লাড গেট ওপেন হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারতো। এটার জন্য কোর্ট কি করে না, কোর্ট হচ্ছে তখন জাজমেন্টটা দেয় না এবং বলছে সে যেহেতু তার মাকে মার্ডার করেছে সে সম্পত্তিটা পাবে না। ঠিক এভাবেই আমরা হচ্ছে এখানে যদি দেখি যে
হিন্দু লতে বলছে যদি কোনো ব্যক্তি হচ্ছে একজনকে মার্ডার করে তাহলে আমরা হচ্ছে কি করতেছি না, তাকে ওই সম্পত্তিটা দিচ্ছি না, বিকজ আ মার্ডারার শুড নট বি অ্যালাউড টু টেক অ্যাডভান্টেজ অফ হিজ ওন ক্রাইম। সে যে ক্রাইমটা করেছে এই ক্রাইমের সুবিধা বা সূচক বা যে বেনিফিট আউটকাম এটা হচ্ছে আমরা তাকে দিচ্ছি না, এই আউটকামটা আমরা হচ্ছে তাকে দিতে চাই না, রাইট? এজন্য আমরা বলছি সে কোনো ব্যক্তিকে যদি মার্ডার করে তার কাছ থেকে কোনোভাবে কোনো সম্পত্তি যদি তার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়, মার্ডারের সম্পত্তি পাওয়ার যদি কোনো সম্ভাবনা তৈরি হয়, তাহলে আমরা বলছি মার্ডারারকে আমরা হচ্ছে সম্পত্তিটা দিব না। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। সবাই বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। সম্পত্তিটা কি পাবে না? না, সম্পত্তিটা পাবে না। সম্পত্তিটা কি সরকারের কাছে চলে যাবে স্যার? না, এবার আসি, সে যদি কোনো বেনিফিট পাওয়ার চেষ্টা করে তখন সে পাবে। এখন দেখেন আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে ধরেন সে তার ফর এক্সাম্পল চাচাকে মার্ডার করবে। কেন মার্ডার করছে? কারণ তার চাচা মারা গেলে সম্পত্তিটা তার কাছে আসবে। আমরা বলছি মার্ডার করার অ্যাডভান্টেজ সে পাবে না, তার মানে চাচার সম্পত্তিটা এখন আর তার কাছে আসবে না। এখন কথা হচ্ছে তাহলে কি তার বাবার সম্পত্তিও পাবে না, যেটা তার জন্মগত অধিকার, সেটা কি সে পাবে না? এটা ক্ষেত্রে আপনাদের কি মনে হয়? সেটা সে অবশ্যই পাবে এবং হচ্ছে সেটা থেকে তাকে বাদ দেওয়া যাবে না বা ডিসকোয়ালিফাই করা যাবে না। তার মানে তার বাবার যে সম্পত্তিটা আছে সেখান থেকে তাকে হচ্ছে আমরা কি করতেছি না, আমরা ডিসকোয়ালিফাই করতেছি না, সেটা থেকে তাকে হচ্ছে আমরা সম্পত্তি তাকে অবশ্যই দিব। বুঝতে পারছেন? এখন কে কোশ্চেন করলেন যে সম্পত্তি হচ্ছে সরকারের কাছে চলে যাবে কিনা? ইটস প্রিটি সিম্পল। যদি কোনো সম্পত্তির এয়ার আর না থাকে তাহলে সম্পত্তি সবসময় স্টেটের কাছে চলে যায়। ঠিক আছে স্যার? এই ক্ষেত্রে যদি স্যার বাবার খুন করে তাহলে স্যার বাবার খুন করলে সম্পত্তি সে পাবে না? এটা তো বললাম, আমরা একটা কেস নিতে জন্য কথা বললাম, কেস। সেখানে আমরা বলেছি কি যাদের বাঁকে খুন করছে সে আর সম্পত্তি পাবে না। খুবই স্বাভাবিক, সাধারণ একটা কথা। বুঝতে পেরেছেন? আরেকটা কথা আরেকবার বলবেন কোশ্চেনটা? না না, আমি বলেছি ধর্মত্যাগ করলে সে কিন্তু সম্পত্তি পাবে। বুঝতে পেরেছেন? আমরা তাকে হচ্ছে সেপারেট হিসেবে ধরে নিব, আমরা বলবো সে সেপারেটেড। বুঝি নাই? আমরা বলেছি যে কোনো ক্ষেত্রে যদি সে এক্সক্লুডেড হয় তখন সে মেইনটেনেন্স পাবে। এটা বলছি শাস্ত্রে হিন্দুলাতে এরকম বলা আছে যদি কোনো ক্ষেত্রে এক্সক্লুডেড হয়। বাট আমরা বলেছি মার্ডার না, যদি কেউ ধর্মত্যাগ করে তাহলে আমরা তাকে সম্পত্তি থেকে কিন্তু বঞ্চিত করতেছি না, আমরা তাকে ধরে নিব সে হচ্ছে আমাদের ফ্যামিলি থেকে সেপারেটেড, বাট সে হচ্ছে সম্পত্তি থেকে এক্সক্লুডেড না। আমি এটা বলেছি না? জি স্যার। ঠিক আছে। না 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 না, তাকে আমরা সেপারেট হিসেবে কনসিডার করতেছি, বাট হি ইজ নট সেপারেটেড। ওকে, আচ্ছা এবার আসেন আরেকটা গ্রাউন্ড হচ্ছে আমাদের আনচেস্টিটি। আনচেস্টিটি মানে কি বলেন তো? না, এটা নিয়ে অনেকবার কথা বলেছি। কেউ যদি হচ্ছে আনচেস্ট লাইফ লিড করে তার মানে সে হচ্ছে ধরেন কোনো উইমেন হচ্ছে কোনো একজন ধরেন উইডো, তার হাজবেন্ড মারা গেল, এখন সে সম্পত্তি পাওয়ার কথা কিন্তু সে হচ্ছে আনচেস্ট লাইফ লিড করতেছে, তার মানে সে ধরেন বিবাহ বহির্ভূত যে সম্পর্ক যেটাকে আমরা বলি, এই ধরনের কোনো সম্পর্কে যদি সে ইয়ে থাকে। হ্যাঁ, মিডে এরকম একটা কোয়েশ্চেন ছিল। সো এখন দেখেন আনচেস্ট যদি সে লাইফ লিড করে তখন হচ্ছে আমরা বলতেছি সে সম্পত্তি পাবে কিনা। ইট ইজ অ্যানাদার গ্রাউন্ড অফ এক্সক্লুশন ফ্রম ইনহেরিটেন্স এবং এটা হচ্ছে আমাদের একটা মোরাল গ্রাউন্ড, রাইট? এই গ্রাউন্ডে কথা বলেছে দেখেন মিতাক্ষরা স্কুল বলছে যখন কোনো উইডো সে যদি হচ্ছে এরকম কোনো লাইফ লিড করে
তার মানে সে কারোর সাথে যদি এভাবে ফিজিক্যালি এঙ্গেজড হয়, তার হাজবেন্ড তো মারা গেছে অলরেডি, ইন দ্যাট কেস তাকে হচ্ছে আমরা সম্পত্তি থেকে এক্সক্লুড করে দিব, বিকজ হি ইজ নো লঙ্গার লাইক এটা কি বলা যায়, ডিভোটেড টু হার হাজবেন্ড, এবং এই জন্য তাকে হচ্ছে তার হাজবেন্ডের সম্পত্তি থেকে আমরা এখন বাদ দিয়ে দিচ্ছি, এক্সক্লুড করে দিচ্ছি। তার মানে দেখেন আনচেস্টিটি একজন উইডোর জন্য ইজ আ গ্রাউন্ড অফ এক্সক্লুশন ফ্রম ইনহেরিটেন্স। এখন দেখেন মূল সমস্যাটা কোথায় এসে, মূল সমস্যাটা হচ্ছে দায়ভাগা স্কুলে। এরা মাঝে মাঝে একটু বেশি বুঝে। এরা যেটা করছে দেখেন, এরা বলতেছে যে আনচেস্টিটি হচ্ছে সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, রাইট? সবার ক্ষেত্রে কিরকম বলতেছে যে যদি কোনো ডটার সে যদি হচ্ছে এরকম কারোর সাথে ফিজিক্যালি এঙ্গেজড হয়, তাহলে সে তার বাবার সম্পত্তি পাবে না। তারপরে বলতেছে কোনো সিস্টার যদি এরকম কারোর সাথে ফিজিক্যালি এঙ্গেজড হয়, তাহলে সে তার ভাইয়ের সম্পত্তি পাবে না, রাইট? এটা হচ্ছে কার কথা? দায়ভাগা স্কুলের কথা। এখন দেখেন দায়ভাগা স্কুলের কাছে যাওয়ার আগে আমরা একটা বিষয় জাস্ট ক্লিয়ার করে নেই। আনচেস্টিটির গ্রাউন্ড শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে আমাদের উইডোজ স্টেটের ক্ষেত্রে। কারো যদি স্ত্রীধন প্রপার্টি থাকে, সেটা থেকে তাকে আবার বঞ্চিত করা যাবে না। সে অন্য কারোর সাথে ইনভলভ, এটার জন্য আমরা বলবো না যে তুমি তোমার স্ত্রীধন প্রপার্টিটাও পাবা না। স্ত্রীধন প্রপার্টি তার নিজের অ্যাবসলিউট সম্পত্তি, এটা সে অবশ্যই পাবে। সে আনচেস থাকুক বা সে চেস থাকুক, যাই থাকুক না কেন, সে হচ্ছে তার সম্পত্তি সে পাবে। এখন দেখেন আমাদের এর কথায় আসি, আমরা হচ্ছে এবার দায়ভাগা স্কুলের কথায় আসি। এটা একটু ডিবেটেবল একটা ইস্যু, যে দায়ভাগা স্কুল বলতেছে যে যেই ফিমেল এয়াররা যারা হচ্ছে আনচেস লাইফ লিড করবে, তারা হচ্ছে কোনো সম্পত্তি পাবে না, তাদেরকে সম্পত্তি থেকে আমরা এক্সক্লুড করে দিব। বাট কোয়েশ্চেনটা হচ্ছে ধরেন একজন ডটার, তার সম্পর্ক তার বাবার সাথে, তার সে আনচেস লাইফ লিড করুক বা না করুক, সে কিন্তু তার বাবার মেয়েই থাকতেছে, রাইট? এখন এক্ষেত্রে আসলে তাকে সম্পত্তি থেকে এক্সক্লুড করাটা কতটুকু যৌক্তিক, সেটা নিয়ে একটা ডিবেট থেকেই যায়, রাইট? আবার দেখেন কারো একজনের বোন, সে হচ্ছে আনচেস লাইফ লিড করতেছে, ধরেন সি ইজ আনম্যারিড অর সি ইজ উইডো, এখন সে আরো একজনের সাথে ফিজিক্যালি ইনভলভ হইল। এখন সে আনচেস লাইফ লিড করুক বা না করুক, সে কিন্তু তার ভাইয়ের বোনই থাকতেছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু কোনোভাবে চেঞ্জ করা যাচ্ছে না। যাচ্ছে কি? চেঞ্জ করা যাচ্ছে না, কোনোভাবে চেঞ্জ হচ্ছে না। সো এখানে আসলে একটা ডিবেট থেকে যায়। আসলে আমাদের শেষ পর্যন্ত সবাইকে, সব ফিমেল এয়ারদেরকে দায়ভাগা স্কুলের আন্ডারে আনচেস্টিটির গ্রাউন্ডে এক্সক্লুড করা উচিত কি উচিত না, রাইট? সো সেটা আলটিমেটলি আপনারা কি বলতে পারেন সেটা উচিত, আবার কি বলতে পারেন সেটা উচিত না। বাট হ্যাঁ, আন্ডার দায়ভাগা স্কুল অ্যান্ড আন্ডার মিতাক্ষরা স্কুল একটা জিনিস এস্টাবলিশড হয়েছে, যে যারা যে সকল উইডোরা, তার মানে যাদের হাজবেন্ড অলরেডি মারা গিয়েছেন, তারা যদি আনচেস লাইফ লিড করেন, তাহলে তারা হচ্ছে তাদের হাজবেন্ডের সম্পত্তি পাবে না। হাজবেন্ডের সম্পত্তি থেকে তাদেরকে হচ্ছে কি করা হবে, আমাদের এক্সক্লুড করে দেওয়া হবে। ক্লিয়ার? সেক্ষেত্রে কি স্যার বাংলাদেশের ক্ষেত্রে কি শুধু স্যার যে উইডোরাই খালি স্যার এরকম করতে পারবে, এছাড়া বাকিরা করবে না আর কি, মানে বাকিরা পাবে? দায়ভাগা স্কুলে তো বললাম, দায়ভাগা স্কুল কোথায়? বাংলাদেশে, তাই না? বাংলাদেশেই তো আমরা সব উইমেনদের ক্ষেত্রে বলছি, সব ফিমেল এয়ারদের ক্ষেত্রে বলছি যে সব ফিমেল এয়াররাই হচ্ছে এক্সক্লুডেড হবে। বুঝতে পেরেছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, এবার আসেন আমরা আরেকটা গ্রাউন্ডে যাই, সেটা হচ্ছে অ্যাডপশন অফ রিলিজিয়াস অর্ডার। রিলিজিয়াস অর্ডার মানে কি? সিম্পল কথা, যে হচ্ছে সন্ন্যাসী হয়ে গেছে, সে হচ্ছে দুনিয়ার সকল মোহ ত্যাগ করে হচ্ছে সে সন্ন্যাস ব্রত পালনের উদ্দেশ্যে সে হচ্ছে কি করলো, দিন দুনিয়া ত্যাগ করে চলে গেছে। তখন আমরা বলছি এই ব্যক্তি আসলে সম্পত্তি পাবে কিনা। এই ব্যক্তির ক্ষেত্রে নিয়মটা হচ্ছে সে সম্পত্তি পাবে না, বিকজ হিজ অ্যাকশন ইজ ট্যান্টামাউন্ট টু সিভিল ডেথ অ্যান্ড হি ইজ এক্সক্লুডেড ফ্রম ইনহেরিটেন্স। তার ক্ষেত্রে আমরা ধরে নিব তার সিভিল ডেথ ঘটেছে, সে একজন হিউম্যান বিং হিসেবে সে মারা গেছে, সে একজন সন্ন্যাসী হিসেবে বেঁচে আছে, যে হচ্ছে এখন তার সব ধর্মীয় কাজ কারবার করতেছে আর কি। সেই ক্ষেত্রে আমরা বলছি যেহেতু তার সিভিল ডেথ ঘটেছে, এই জন্য তাকে হচ্ছে আমরা ইনহেরিটেন্স থেকে কি করতেছি, এক্সক্লুড করে দিচ্ছি। বুঝতে পেরেছেন? কোশ্চেন আছে বলেন?
once the property is vested it cannot be divested. No. কোন বইটা পড়েছেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বুঝতে লিখছেন ঠিক আছে। ঝামেলা হওয়ার তো কিছু নাই, কেউ তুমি যদি আমাকে 1 টাকা দিয়ে দাও, ঠিক আছে, আমি কি তোমাকে টাকা কোনোদিন ফেরত দিতে পারবো, দিব না। আচ্ছা ঠিক আছে, তানজিম তো টাকা পয়সা নিয়ে খুব ইন্টারেস্টেড। আচ্ছা আসেন। সো আমরা হচ্ছে যেটা বলছি সেটা হচ্ছে কেউ যদি চলে আসে তাহলে সম্পত্তি তার পাওয়ার কোনো অধিকার নাই, সে হচ্ছে সম্পত্তি তখন হচ্ছে কি করবে না, পাবে না। ঠিক আছে, আপনারা তানজিমকে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকবেন। দেখেন আপনারা জমা দিলেন, উনি হচ্ছে আর দিল না, উনি বললো once টাকা is vested it cannot be divested। স্যার এটা আমি দিব না কেন স্যার, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, সো আসেন, এটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। ওকে, সো আমরা হচ্ছে আর দুটো জিনিস বাকি আছে, আমরা দুটো জিনিস একটু দেখি। একটা হচ্ছে আমাদের এক্সক্লুশন ডিউ টু ফিজিক্যাল ডিফেক্টস, ফিজিক্যাল ডিফেক্টের জন্য কাউকে এক্সক্লুড করা যায় কিনা। আর একটা হচ্ছে এক্সক্লুশন ডিউ টু মেন্টাল ডিফেক্টস, মেন্টাল ডিফেক্টের ক্ষেত্রে কাউকে এক্সক্লুড করা যায় কিনা। প্রথমত আমরা যদি শাস্ত্রিক হিন্দুলো দেখি, শাস্ত্রিক হিন্দুলোতে বলেছে যে ফিজিক্যাল 3টে ডিফেক্টের জন্য কাউকে হচ্ছে ইনহেরিটেন্স থেকে এক্সক্লুশন করার সুযোগ ছিল। যেমন কেউ যদি ব্লাইন্ড থাকতো, কেউ যদি ডিপ থাকতো, কেউ যদি ডাম্প থাকতো, রাইট? এই 3টা গ্রাউন্ডে আমরা হচ্ছে কাউকে এক্সক্লুড করে দিতে পারতাম। এখন দেখেন এই 3টা গ্রাউন্ডে হচ্ছে এক্সক্লুড করার ক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন ছিল। ইট মাস্ট বি ইনকিউরেবল অ্যান্ড কনজেনিটাল, রাইট? আপনার এটা হচ্ছে জন্মগতভাবে হতে হবে এবং সেটা হচ্ছে ইনকিউরেবল, কিউর করা যাবে না, এরকম হতে হবে, রাইট? ঠিক এভাবে আমাদের আরো গ্রাউন্ড ছিল লেমনেস বা ডিপ্রাইভেশন অফ অ্যানি লিম্ফ, তারপর লেপ্রোসি, অথবা হচ্ছে আমাদের এনি আদার ইনকিউরেবল ডিজিজ। এই সকল কারণে হচ্ছে কাউকে ইনহেরিটেন্স থেকে এক্সক্লুড করা যেত। এখন যেতোতে আমরা না যাই, আমরা হচ্ছে নতুন একটা আইন যেটা আমরা 2013 সালে করা হয়েছে, সেটা হচ্ছে ডিসেবল পারসনস রাইটস অ্যান্ড প্রোটেকশনস অ্যাক্ট 2013। এখানে বলেছে ফিজিক্যাল ডিসেবিলিটির জন্য কাউকে ইনহেরিটেন্স থেকে এক্সক্লুড করা যাবে না আন্ডার সেকশন 16(1) সাবসেকশন সি। ক্লিয়ার? তার মানে এখন যে ব্যক্তি ব্লাইন্ড থাকুক, ডিপ থাকুক, ডাম্প থাকুক, লেম থাকুক, লেপ্রোসি থাকুক, অন্য কোনো ইনকিউরেবল ডিজিজ থাকুক, তাকে হচ্ছে কি করা যাবে না, আমাদের সম্পত্তি থেকে কোনোভাবেই হচ্ছে আপনি এক্সক্লুড করতে পারবেন না। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। স্যার এটা আরেকবার বলেন স্যার একটু। ইমরান, সোজা কথা। হ্যাঁ, আগে এরকম ছিল যে আপনি হচ্ছে কোনো ব্যক্তি যদি ব্লাইন্ড থাকতো, ডিপ থাকতো, ডাম্প থাকতো বা লেপ্রোসি বা অন্য কোনো ডিজিজ থাকতো, তাকে আপনি বলতেন ঠিক আছে তোমার যেহেতু সমস্যাটা আছে তোমাকে আমরা সম্পত্তি দিব না। বাট 2013 সালে যে আইনটা করা হচ্ছে বাংলাদেশ ডিসেবল পারসনস রাইটস এন্ড প্রোটেকশনস অ্যাক্ট, সেখানে বলছে তার যেই গ্রাউন্ডই থাকুক না কেন, ফিজিক্যালি সে যেভাবেই ডিসেবল হোক না কেন, তাকে হচ্ছে তার প্রাপ্য যে সম্পত্তি সেখান থেকে বঞ্চিত করা যাবে না, তাকে হচ্ছে সেখান থেকে এক্সক্লুড করা যাবে না। বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসেন আমরা হচ্ছে মেন্টাল ডিফেক্টের ক্ষেত্রে চলে যাই। মেন্টাল ডিফেক্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে কাউকে বাদ দেওয়া যাবে কিনা। মেন্টাল ডিফেক্টের ক্ষেত্রে প্রথমে শাস্ত্রিক হিন্দুরা যদি বাদ দিত ইডিএসি বা ইনস্যানিটি বা লুনাসির কারণে। পরবর্তীতে 1928 সালে একটা আইন হয়েছে হিন্দু ইনহেরিটেন্স ডিসেবিলিটিস রিমুভাল অ্যাক্ট, সেখানে হচ্ছে বলেছে কেউ যদি জন্মগতভাবে ইডিয়েট অর লুনাটিক হয় তখন তাকে বাদ দেওয়া যাবে, অন্য কাউকে বাদ দেওয়া যাবে না। বাট ফাইনালি 2013 এর যে আইনটার কথা আমরা বললাম, ডিসেবল পারসনস রাইটস এন্ড প্রোটেকশনস অ্যাক্ট 2013, এখানে বলছে ফিজিক্যাল গ্রাউন্ডে আপনি যেরকম কাউকে বাদ দিতে পারবেন না, ঠিক সেরকম ভাবে মেন্টাল গ্রাউন্ডেও কেউ একজন মেন্টালি ডিসেবল, এই গ্রাউন্ডেও আপনি কি করতে পারবেন না, কাউকে ইনহেরিটেন্স থেকে বাদ দিতে পারবেন না। বুঝতে পেরেছেন? জি স্যার। বুঝছেন কিনা? জি স্যার। তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে আমাদের কোনো একজন ব্যক্তিকে মেন্টাল কিংবা ফিজিক্যাল ডিসেবিলিটিস এর গ্রাউন্ডে আপনি তাকে কি করতে পারবেন না, তাকে বাদ দিতে
পারবেন না। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে তাহলে আমাদের কোন কোন জিনিস ফলো করা হয়, এক্সক্লুশনের রুলটা কি কি। এক্সক্লুশনের রুলের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রাইমারিলি যেটা ফলো করব সেটা হচ্ছে ডিসেবল পারসনস রাইটস এন্ড প্রোটেকশনস অ্যাক্ট 2013। এখানে যেটা করেছে তাহলে আমরা দেখলাম মেন্টাল ফিজিক্যাল যত বাদ ছিল, যত রেস্ট্রিকশন ছিল, যত লিমিটেশন ছিল, সব হচ্ছে বাদ দিয়ে দিয়েছে। কারণ আমরা কেন বলছি যে ডিসেবল পারসনস রাইটস এন্ড প্রোটেকশনস অ্যাক্ট 2013 হিন্দুদের এই জিনিসগুলো বাদ দিয়ে দিচ্ছে, আমরা এজন্য বলছি বিকজ this act is applicable to all the citizens of Bangladesh. বাংলাদেশের যত সিটিজেন আছে সবার জন্য আইনটা অ্যাপ্লিকেবল। Since it is applicable to all the citizens of Bangladesh, so হিন্দুরা যেহেতু বাংলাদেশের সিটিজেন তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। সো এটা অ্যাপ্লিকেবল করে আমরা বলছি বর্তমানে মেন্টাল ফিজিক্যাল কোনো গ্রাউন্ডে আপনি হচ্ছে কাউকে কি করতে পারবেন না, কাউকে হচ্ছে ইনহেরিটেন্স থেকে বাদ দিতে পারবেন না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসেন আমরা যেটা দেখি সেটা হচ্ছে আনচেস্টিটির যে গ্রাউন্ডটা, আনচেস্টিটির গ্রাউন্ড যেটা হচ্ছে বাংলাদেশে কোনো স্পেসিফিক কোনো ল নাই যে আনচেস্টিটির গ্রাউন্ডে আমরা কাকে বাদ দিব কাকে বাদ দিব না। ইভেন ইফ উই আর আর্গিং দ্যাট women's like daughters or sisters should not be excluded on the ground of unchastity simply because it does not have any significant impact on their counterpart like her father or her brother. সো এই ক্ষেত্রে তাদেরকে বাদ দেওয়া উচিত না, যদিও আমরা বলছি, যদি আমরা আগে করছি, কিন্তু আমাদের যেহেতু স্পেসিফিক কোনো ল নাই, স্পেসিফিক কোনো ডেভেলপমেন্ট হয় নাই লয়ের, সেক্ষেত্রে আমাদেরকে এখন শাস্ত্রিক হিন্দু লটাই ফলো করতে হবে। এবং শাস্ত্রিক হিন্দু লতে যেটা বলেছে, শাস্ত্রিক হিন্দু ল আমরা যেভাবে ফলো করছি সেটা ফলো করে আমরা বলছি যে বাংলাদেশে আমরা কি করব, আমরা হচ্ছে যারা ডটার কিংবা যারা হচ্ছে সিস্টার বা উইডো আনচেস্ট লাইফ যদি কেউ লিড করে তখন আমরা তাকে সম্পত্তি থেকে বাদ দিয়ে দিব বা এক্সক্লুড করতে পারবো, এক্সক্লুড করতে হবে, রাইট? আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে যখন কোনো উইমেন হচ্ছে রিম্যারেজ করে, সে যদি পুনরায় বিয়ে করে সেক্ষেত্রে আসলে প্রভিশনটা কি আমাদের, রাইট? সে যদি আবার বিয়ে করে, আমরা বলেছি আন্ডার সেকশন 2 অফ হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট 1856 সেখানে সে হচ্ছে সম্পত্তিটা পাবে না, রাইট? কারণ হচ্ছে সে আবার বিয়ে করেছে। এখানে আমরা যেটা বলছি সর্বশেষ সেটা হচ্ছে আমাদের উইডো হচ্ছে সম্পত্তি নরমালি সে রিম্যারেজ করলে পাবে না, বাট ইয়াস ইফ দেয়ার ইজ এনি এক্সিস্টিং কাস্টম ইন দ্যাট সোসাইটি যেখানে সে বিয়ে করতেছে, সেই কমিউনিটিতে যদি কোনো কাস্টম থাকে সে তার আগের হাজব্যান্ডের সম্পত্তি পেতে পারে। ইন দ্যাট কেস আমরা তাকে সম্পত্তি দিব। আদারওয়াইজ যদি এরকম কোনো কাস্টম না থাকে তাহলে আমরা হচ্ছে সেকশন 2 অফ হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট 1856 অ্যাপ্লাই করে তাকে হচ্ছে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবো বা এক্সক্লুড করে দিতে পারবো। সো দ্যাটস অল অ্যাবাউট লিমিটেশনস or exclusion under statutory laws of Bangladesh that is currently applicable, and that's all about inheritance. সেটা হচ্ছে অনেক সহজ ছিল, তাই না? Comparatively, if I'm not wrong. জি স্যার, মুসলিম ল থেকে অনেক সহজ ছিল। সো কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? I hope কারো কোনো কোশ্চেন নাই, রাইট? নেক্সট ক্লাসে কোশ্চেন করার যদি প্রয়োজন হয় পড়ে আসবেন, কোশ্চেন করবেন, ঠিক আছে? জি, নেক্সট ক্লাসে তো অবশ্যই কুইজ, এর পরে আর কি, এর পরে কি করবেন না করবেন। রবিবার না স্যার, না এই যে বৃহস্পতিবার? হ্যাঁ, আপনাদের কুইজ তো হচ্ছে পরশুদিন, তাই না? জি স্যার, বৃহস্পতিবার। হ্যাঁ, সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পরশুদিন কুইজের প্রিপারেশন নেন, আমি সিলেবাস একটু পরে দিয়ে দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন আছে? যে কোনো কিছু রিলেটেড? কারো কোনো কোশ্চেন নাই? স্যার